সুধী দর্শক, শাহলা লোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। কেমন আছে বাংলাদেশ? নতুন বাংলাদেশ, বাংলাদেশে নতুন সরকার, বিএনপি, তারেক রহমান প্রধানমন্ত্রী, কেমন চলছে? গত 18 মাস ইউনূস শাহীর যে সময়টা ছিল সেই সময়টারই কি আহ, চলমান, নাকি একটু পরিবর্তন হয়েছে? আমরা সবগুলো বিষয় নিয়ে তো আলোচনা করতে পারবো না। এই জন্য আজকে একটা বিষয় নিয়ে আলোচনায় রেখেছি। হয়তো সমসাময়িকভাবে প্রসঙ্গ কিছু আসবে সমসাময়িক। আহ, আমাদের আজকের আলোচনার বিষয় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ, আমাদের ডক্টর মাসুম বিল্লাহ। মাসুম ভাই, আপনাকে শাহলা লোপা ক্রনিকলসে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দর্শক এবং শ্রোতা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম ভাই, যা বলছিলাম, একটা সরকার গঠন হলো, নির্বাচন যেমনই হোক, একটা নির্বাচন হলো, সরকার গঠিত হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী। আপনি আমাকে একটু বলবেন, আমাদের দর্শকদের, আপনি এই প্রধানমন্ত্রী, বিএনপি সরকার এবং বিরোধী দলে হচ্ছে জামাত, আপনি কিভাবে দেখছেন বর্তমান বাংলাদেশকে? উম, না, এ নিয়ে আমার খুব বেশি মন্তব্য নেই। এনে নিয়ে আপনি কিছু বেশি বলতে এ চান নিয়ে না? আমার মধ্যে অতটা উৎসাহ নাই। আচ্ছা। এই যে কালকেই ইফতার করলো না, বলে যে হ্যাঁ। সরকার দল এবং বিরোধী দল নাকি একসাথে বসে ইফতার করতেছে, তো এটা আমরা আর মামুরা। হুম। ইট ডাজেন্ট অ্যাপিল টু মি। আমি আর একটু দেখতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং। মানে আপনি কি সময় দিতে চান, আর একটু দেখতে চান আসলে কি না, হচ্ছে? সময় দেওয়া না দেওয়া না, সময় তো মানে চলেই যাবে। হ্যাঁ, সময় দেওয়া মানে আপনার নিজেকে সময় দিতে চান যে কোনো কিছু হ্যাঁ, কমেন্ট করার মানে আগে আমি দেখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ফর্ম অ্যান অপিনিয়ন। ওকে। হয় কি যে আগের 6 মাস পরের 6 মাস মিলে একটা ওপিনিয়ন ইয়ে করা যায়, কিন্তু প্রতিদিন হয় কি যে ঘটনাগুলো এত দ্রুত ঘটে যে একটা পয়েন্টে স্থির থাকা যায় না। কিন্তু পরে আপনি দেখবেন যে অর্থটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনি এই কথাটা আমি প্রায়ই বলি যে একটা আয়না, হুম। আপনি যখন কাছে পান না, চেহারাটা ঝাপসা হয়ে যায়, দেখা যায় না, কিন্তু একটু যখন মেলে ধরবেন তখন দেখবেন যে আপনি চেহারাটা ভালোভাবে বুঝতে পারছেন। তো আমাদের দেশের মানুষজনদের স্মৃতিশক্তি সম্পর্কে প্রায়ই একটা সমালোচনা শোনা যায় যে তারা খুবই তাদের মধ্যে স্মৃতিভ্রম খুব কম, খুব বেশি। তো 2001-06 যার ত্রাসে দেশ চলতে পারতো না, তার মধ্যে কি এমন পরিবর্তন হয়েছে যে আমাদেরকে সেটা সেটা সেলিব্রেট করতে হবে। সেজন্য পদক্ষেপগুলো দেখেই আমি বুঝতে পারবো। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন যে পুলিশের তদন্ত আবার সে কি জিনিস, অথচ দুদিন আগেই না বললো। তো এই যে যে দোখট খেলা বলে আমাদের আঞ্চলিক বাংলায়, সেই জন্য একটা আহ, সরকারের সম্পর্কে মন্তব্য করতে গেলে লেট মি সি ওভারঅল। মানে এরকম কি মনে হয়? আচ্ছা, আপনি যেহেতু বললেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রী পরিষদের গত 18 মাস দেখলাম বিএনপি পদে পদে তাদের স্টেটমেন্ট চেঞ্জ করেছে। এক মন্ত্রী এক কথা বললে, মানে তখনকার নেতারা, একজন এক কথা বললে বিকালবেলা আরেকজন ঠিক অন্য কথা বলে। একজন হয়তো বললেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের ব্যান চাই না, আর পর মুহূর্তেই আবার আরেকজন বলে আমরাই তো চেয়েছি ব্যান, আমরাই তো বলি যে ব্যান হোক। ঠিক তেমনি ভাবে এখনো তাই, সকালবেলা একটা স্টেটমেন্ট, বিকালবেলা আরেকটা স্টেটমেন্ট। এটা কি আপনার কাছে, এটুক তো আপনি বলতে পারেন যে এটা কি আপনার কাছে মনে হয় যে এটা কি কাইন্ড অফ, এখন বিএনপি যেহেতু সরকারে আছে, আহ, কিছুটা জব্দ করার মতো বিষয়, যে ওকে ফাইন, তোমরা যদি আমাদের সাথে মিলে মুলে না চলো তাহলে আমরা পুলিশ কেস ওপেন করব, বা আহ, উম, আবার আওয়ামী লীগকে অন্যভাবে একটা জব্দ করার টেন্ডেন্সি কি? আপনার কি মনে হয় যে সেম খেলাটাই এখনো বিএনপি জারি রেখেছে, এরকম তো আপনি বলতে পারেন? একদম নতুন যখন কোনো কিছু হয়, জি। নতুন সরকার, নতুন সংসদ, এখানে মেরুকরণের মধ্যে আবার একটা কি হয়, মেরুকরণ ঘটে। তো সেই মেরুকরণে বিএনপি এখনো আহ, নিশ্চিত না যে তারা সরকার পরিচালনাতে তারা জুৎসই জুৎসই প্রতিপক্ষ বা এলাই কারা হবে।
তারা একবার ভাবছে যে এনসিপি কে কতটা গুরুত্ব দেওয়া যায়, জামাতকে কতটা মাখা যায়, তাই না? এসব বিষয় নিয়ে তাদের মধ্যে এখনো কিছুটা, আমি মনে করি, দ্বিধা আছে। এই দ্বিধার কারণে তারা এক এক সময় এক এক কথা বলছেন, কিন্তু কার্যত যখন আরো আহ, কঠিনতম বিষয়গুলো দেশ পরিচালনার সামনে হাজির হবে, তখন আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি। রাইট, একদম, আসলে ঠিকই বলেছেন, একটু দেখতে হবে, তারপরে বুঝতে পারবো হুম, আমরা। হুম, আচ্ছা, আমরা আমি আপনার যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছিলাম, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেখেন, এই ট্রাইব্যুনালের অধীনে আহ, গত সময়গুলোতে একদম জোর জবরদস্তি করে আহ, এই ট্রাইব্যুনালটা ওরা চালাচ্ছে। শেখ হাসিনা, তারপরে ওনাদের মন্ত্রী আহ, কামাল সাহেব, আরো অনেকে, এবং আহ, রায়ও দিয়ে দিয়েছে, এবং আর এখনো চলমান। কিন্তু হাসানুল হকের ইনুর কেসটা শুনেছি খুবই দ্রুত গতিতে চলছে। আপনি এই আহ, এই আদালতটা নিয়ে একটু কিছু বলেন, তারপরে আমি আরো কিছু না, জানতে এটা চাই। নিয়েই এটা নিয়ে কথা বলা দরকার আসলে, জি। এবং খুব ভেবেচিন্তে কথা বলা দরকার। জি। আমার কাছে মনে হয়েছে যে এই যে যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাত্রিকতা, এই ট্রাইব্যুনালের গুরুত্ব, এর অর্থ, এর যে অভিঘাত, এর যে বিচারিক মানুষ, এইসব বিষয়ে না আমাদের জাতীয় মানুষেও পড়াশোনার ঘাটতি আছে। রাজনৈতিক দলগুলোর তো আছেই, আর আমরা যারা আইনের মানুষ তাদের মধ্যে বিশ্রীভাবে এর ঘাটতি আছে। আপনি কি লোপাপা বলতে পারবেন বাংলাদেশের বিখ্যাত আন্তর্জাতিক অপরাধ আইন বেত্তা কয়েকজনের নাম বলেন যারা এই ট্রাইব্যুনালের সাথে জড়িত আছে? ক্যান ইউ টেল মি এনি নেম উইদাউট এনি হেসিটেশন অ্যান্ড ইমিডিয়েটলি? কারণ এই ট্রাইব্যুনালের সাথে যারা আছে, তাজুল ইসলাম তার নিজেরই এই আন্তর্জাতিক অপরাধ আইনে কোনো ব্যুৎপত্তি নাই, ছিল না। আর তার অধীনে যারা আছে, জামাত শিবিরের কতকগুলো পোলাপান। তো এটাকে আপনি কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলবেন? একজন আইনের অধ্যাপক হিসেবে আমাকে কি এটা মেনে নিতে বলবেন? একটা ব্যাপার আছে না, এটা একটা জিনিসের যোগ্য হয়ে উঠতে হয়। আমি দর্শকদেরকে একটা প্রশ্ন ছুড়ি, প্রশ্নটা ছুড়লে বুঝতে সুবিধা হবে। সেটা হলো, আন্তর্জাতিক অপরাধ মানে যে অপরাধ দেশ সীমা মানে না, এটা চার পাঁচটা অপরাধ আছে না? একটা হলো গণহত্যা, ইংরেজিতে হলো জেনোসাইড, মাস কিলিং না, জেনোসাইড। আর একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, আন্তর্জাতিক কি মানবতা বিরোধী মানবাদ। অপরাধ। আর একটা হলো ওয়ার ক্রাইমস, যুদ্ধাপরাধ। আর একটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। আর একটা হচ্ছে আগ্রাসন। এরকম চার পাঁচটা ক্যাটেগরি আছে। তো তার মধ্যে এই এই অপরাধগুলো বিচার করবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বহু বছর ধরে চেষ্টা করে এসেছে। 1998 সালে রোমে একটা স্ট্যাটিউট নেওয়া হয়, সেই স্ট্যাটিউটের নাম হচ্ছে রোম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাটিউট, যার ফলে একটা আন্তর্জাতিক অপরাধ আদালত হয় এই আপনার জেনিভাতে, নেদারল্যান্ডসের হেগে। এই তো কথা। এখন কোন দেশ যদি এই ধরনের অপরাধের বিচার করতে চায় দেশীয় প্রেক্ষাপটে, এর কোনো আদালত আছে কিনা? এর আদালতের প্রথম উদাহরণ হলো বাংলাদেশ। কারণ কি? কারণ হলো 70-এর দশকে বাংলাদেশ একমাত্র দেশ যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এবং যেখানে যুদ্ধকালীন বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। এবং বাংলাদেশ সেই অপরাধ বিচার করবার জন্য 1973 সালে এই আন্তর্জাতিক অপরাধ আইনের ট্রাইব্যুনাল, একটা ট্রাইব্যুনাল করেছিল। এটা তৎকালীন জমানায় আপনার বিশ্বের সেরা সেরা যে অপরাধ আইনবেত্তারা আছে তারা এটা অ্যাপ্রুভ করেছিলেন, এবং অনেক নীতিমালা এই 98 সালের রোম স্ট্যাটিউটেও রিফ্লেক্টেড হয়েছে। তো বাংলাদেশ এই দিক দিয়ে পায়োনিয়ার। কিন্তু এই অপরাধগুলো বিচার করবার জন্য আপনাকে ওই মানের আইন থাকতে হয়। 73 সালের আইনটা যেহেতু আগে করা, 98 সালে আরো প্রিন্সিপাল ডেভেলপ করেছে। এই জন্য
98 সালের যে রোম স্ট্যাটিউট এর সাথে 73-এর কি হতে হয়, একটা সঙ্গতি থাকতে হয়, এবং তার জন্য সেই দেশকে কি করতে হয়, একটা রাটিফিকেশন করতে হয়। এই রাটিফিকেশনটা কে করেছেন? রাটিফিকেশন করেছেন শেখ হাসিনা। তাহলে এটা হচ্ছে 2010 সালে বাংলাদেশ ওইটা রাটিফাই করে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আরো এক ধাপে এগিয়ে নিয়েছেন হচ্ছে শেখ হাসিনা। তো যার আইনি মানুষ এত উন্নত, তিনি কি নিজে গণহত্যা করবেন? মানে করতে পারেন না আমি বলছি না, কিন্তু হোয়াট ইজ ইউর লজিক্যাল ডিডাকশন? আইনটা বানিয়েছেন বঙ্গবন্ধু, আর তার কন্যা বাংলাদেশের কমিটমেন্টকে, আন্তর্জাতিক অপরাধ যে জুরিসপ্রুডেন্স আছে সেই জুরিসপ্রুডেন্সের সমমানের করছেন। তাহলে ইট ইজ হার ক্রেডিট, ইট ইজ হার গভর্নমেন্টস ক্রেডিট। এবং যেহেতু 71 সালের যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের বাংলাদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস, যেটা অক্সিলারি ফোর্স নামে পরিচিত, সেই অক্সিলারি ফোর্সের মেম্বারদের বিচার অনুষ্ঠিত হতে পারে নাই 73 থেকে এই 2009 পর্যন্ত। এবং বাংলাদেশ রাষ্ট্রের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটি এই 2010 সালে এই ট্রাইব্যুনাল রিভাইভ করবার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। 24 সালে এসে কি হচ্ছে? বাই দেন, আপনার 24 সালে এই মামলাগুলো যখন একদম গুছিয়ে আনা হয়েছে, ট্রাইব্যুনালের কাজ শেষ হয়েছে, তখন 24-এর পরিবর্তন সংঘটিত হয়েছে। এই পরিবর্তনে আপনার নতুন করে এই আইনটার পুরো খোলনলচে পাল্টে ফেলেছে। সুতরাং যে আইন দিয়ে যুদ্ধাপরাধের বিচার করা হয়েছিল সেই আইনের পুরো খোলনলচে পাল্টে টার্গেটেড একটা বিচার আয়োজন করা হয়েছে। যেহেতু এটা টার্গেটেড বিচার এবং আইনটাকে টার্গেট করে, মানে নির্দিষ্ট ব্যক্তি এবং দলকে টার্গেট করে আইনটা চেঞ্জ করা হয়েছে, সুতরাং এইটা আর ওই আন্তর্জাতিক অপরাধ আইনের যে স্ট্যান্ডার্ড থাকলো সেটা আর থাকলো না। সেটা হয়ে গেল রাষ্ট্রে যারা গদিনসীন হয়েছে, ক্ষমতাসীন হয়েছে, তাদের নিজস্ব খেলার পুতুল বা টুল। সেহেতু এই আইনের অধীনে গঠিত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেরও আইনগত ভিত্তি একদমই নাই। যেহেতু নাই, সুতরাং এর কার্যক্রম সম্পূর্ণভাবে অবৈধ। এখন আমি দ্বিতীয় পয়েন্ট বলি। তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে এই সরকার এসে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। কোনো কারণ কি বলেছে যে তাজুল ইসলামকে কেন সরানো হলো? সরকারি পক্ষ থেকে আমরা তো আশা করি, যেহেতু এটা দাবি করছে যে তারা নির্বাচিত সরকার, তাহলে তাদের একটা আহ, ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে। না হলে আপনি যদি ব্যাখ্যা না দেন, তাহলে তো যুক্তি অনুসারে, তাদের যুক্তি অনুসারে বা প্রো জুলাই পিপুলদের ডিমান্ড অনুসারেই তো কাজ হয়েছে। অতএব সে তো ভালো কাজ করেছে, সুতরাং আপনি তাকে সরালেন কেন? সুতরাং একটা সরি, ডেইলি স্টারে একটা খবর দেখছিলাম, বলছিল যে প্রসিকিউটর মানে ওনার বিরুদ্ধে করাপশনের কেস আছে, মানে করাপশনের অ্যালিগেশন উঠেছে, এই ধরনের কিছু। আইসিটি প্রসিকিউটর রেজ করাপশন অ্যালিগেশন এগেইনস্ট তাজুল তামিম, বুঝলাম আমি। এরকম একটা কিছু। সেটাই তো আমি সরকারের মুখ থেকে জানতে চাইছি। তাহলে না, সরকার সরকার কিছু কি, আমি শুনিনি। তাহলে সরকার কি স্বীকার করে নিচ্ছেন যে তার কো প্রসিকিউটর এই সুলতান মাহমুদ বা গাজী তামিম, এরা যে এই যে টাকার বিনিময়, যে সিলেক্টিভ প্রসিকিউশন, এরে এরে আসামি দেবেন বা এরে রাজসাক্ষী বানাবেন, এরে ছাড় দেবেন, পুলিশ ওই উত্তরা আশুলিয়ার ঘটনায় অমুকরে ছাড় দেবেন, মামুন রে এত কোটি টাকা দিয়ে স্বীকার করাবেন, এই যে যে ব্যাপারগুলো, তাহলে এইগুলো সরকার এন্ডোর্স করছে? যদি সরকার এটা এন্ডোর্স করেই, তাহলে তো ধরে নিতে হবে এই পুরো ট্রাইব্যুনালের কার্যক্রমই অবৈধ। যেহেতু অবৈধ, সেই অবৈধ ট্রাইব্যুনালে আবার নতুন করে তো কোনো চিফ প্রসিকিউটর নিয়োগ হতে পারে না। তাহলে ইউ আর ডিনাইং ইয়োর সেলফ স্ট্যান্ড। আপনি নিজের অবস্থানকে আপনি ডিনাই করছেন, তাই না? এখন আমি একটা যুক্তি দিই আপনাকে। বর্তমান আইনমন্ত্রী হয়েছে কে? অ্যাডভোকেট আসাদুজ্জামান। আসাদুজ্জামান। অ্যাডভোকেট আসাদুজ্জামান ওয়াজ দ্য অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, এবং তিনি পদত্যাগ করে এমপি নির্বাচিত হয়ে এসে আইনমন্ত্রী হয়েছেন। এখন অ্যাটর্নি জেনারেল থাকেন
তিনি ধরে নিতে হবে রাষ্ট্রের যত প্রসিকিউশন সিস্টেম আছে তার প্রধান। সেই অর্থে তিনি আইসিটিরও ওই চিফ প্রসিকিউটরের উপরেরও প্রধান। এবং এই আইসিটি যখন শুরু করে এই যে এই নতুন করে নতুন করে উদ্বোধনী দিনে ওখানে আসাদুজ্জামান বক্তৃতা দিয়েছেন, সাবমিশন দিয়েছেন, আপনি কি খেয়াল করেছেন? মনে আছে আপনার? দর্শকদেরও নিশ্চয়ই মনে থাকবে যে অন দা ওপেনিং ডে শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলাটা শুরু হলো তখন কিন্তু প্রথম দিনে সাবমিশন দিয়েছেন কে? অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আসাদুজ্জামান সাহেব। তা আসাদুজ্জামান তাহলে এই প্রসিকিউশন টিমের আইনি ভাবে একটা অংশ, রাষ্ট্রীয়ভাবে, কেননা তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেছেন। তাহলে শেখ হাসিনা মামলার বিচার তো এখনো শেষ হয় নাই, আপিলে যাবে, তাই না? আপিলে যাওয়ার কথা না, অ্যাপেলে যাওয়ার এটা কথা। এখনো এক্সিকিউট করে নাই। তাহলে দি কেস ইজ স্টিল পেন্ডিং। বা পুরো সিস্টেমে আপনার নিজস্ব একটা অবস্থান ছিল যে আপনি প্রসিকিউশন টিমের মেম্বার, তাহলে আপনি এখন আইনমন্ত্রী হন কিভাবে? কিভাবে? তাহলে যে কারণে আপনার তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর থাকার যোগ্য নয়, ঠিক একই কারণে তিনি আইনমন্ত্রী থাকবার যোগ্য নন বা হবারই রাইট। যোগ্য নন। বা তাকে আইনমন্ত্রী যদি থাকতে হয় তাহলে পুরো আপনার প্রসিকিউশন এবং পুরো যে মামলাগুলো হয়েছে এখানে পুরো বাতিল করতে হবে সম্পূর্ণভাবে। তাকে নতুন ভাবে শুরু করতে হবে এই পার্লামেন্টের মাধ্যমে। তাহলে এখানে যে কোনো একটা জিনিস হতে হবে, হয় তাকে আইনমন্ত্রী হিসেবে তার থাকার অধিকার নেই, কেননা তার সাথে আইসিটির বিডির যে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তৈরি হচ্ছে, কেননা সেখানে তিনি একদিন অ্যাপেয়ার করেছেন। আমার যুক্তিটা কি লোপাপা আমি আপনাকে বোঝাতে পারলাম? যে একদম। যে কারণে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এতদিনের যে সমালোচনা যে তিনি এবি পার্টি করতেন, তারপরে তিনি আগের জামাতি যারা ডিফেন্স, জামাতিদের হ্যাঁ, ছিলেন সে মামলা তাদের জামাতি পক্ষের রিপ্রেজেন্ট করেছেন, নিজেই আবার এখন প্রসিকিউটর হচ্ছেন। তো আসাদুজ্জামানও তো প্রসিকিউটর টিমদের বস, রাষ্ট্রের টিমের বস। হি হ্যাজ বিকাম দ্য ল মিনিস্টার, এক্সিকিউটিভের এখন তিনি বস। তাহলে যিনি এক্সিকিউটিভ তিনি কিন্তু প্রসিকিউটরকে আর ডিকটেট করতে পারেন না। তাহলে যে ইন্টারেস্টিং, ইয়েস। স্বাধীন ট্রাইব্যুনাল হবার কথা, সেই ট্রাইব্যুনালের যে স্বাধীনতার যে মানদণ্ড, সেই মানদণ্ড থাকছে না। যেহেতু থাকছে না, অতএব এই বিচার প্রক্রিয়া আর চলতে পারে না। এম আই ক্লিয়ার? এখন দর্শকরা প্রায়ই একটা কথা বলে যে তাহলে কি খুনের বিচার হবে না, ঘটনার বিচার হতে হবে। কিন্তু আপনি বিচার করে ভুল বিচার করতে পারবেন না। মানে আপনাকে ইউ নিড টু মেনটেন দি স্ট্যান্ডার্ড অফ জাস্টিস, স্ট্যান্ডার্ড অফ জাস্টিসিং, ডিউ প্রসেস অব ল, যেটা আমাদের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যেটা আইসিসিপিআর যে আন্তর্জাতিক যে আইন আছে 15 নম্বর অনুচ্ছেদ, প্রায়ই এটা বলা হয় এবং তাদের লোকজনই বলা বলি করে এবং আগে সেটা বলতো এবং এই আসিফ নজরুল্লাহ বলতো, সেটার স্পষ্টভাবে লঙ্ঘন। যেহেতু লঙ্ঘন, অতএব এই প্রসিকিউশন আর চলতে পারে না। আমি আচ্ছা, কিন্তু এই নতুন একটা তথ্য দিলাম আপনার, এই পয়েন্টটা এতদিন কেউ উম, বলেনি। বলেনি, হ্যাঁ আমার কাছে। মানে আমি আসলে কিন্তু আপনার মানে এখন এই জন্য বিজ্ঞ মানে যে যে বিষয়টা জানে তার সাথে সেই বিষয়টা নিয়ে কথা বললে অনেক কিছু ক্লিয়ার হওয়া যায়। কারণ আ- আমরা সাধারণ যারা আইন অত কম বুঝি, আমি একদমই কম বুঝি, আমাদের জন্য তো অনেক কিছু কোশ্চেনই রেজ করবে না আমাদের মাথায় যে আসলে হচ্ছেটা কি। আপনি যেটা বললেন, আমার একটা বিষয় খুব কৌতূহল হয়। বিচার তো হতেই হবে, যে কোনো হত্যা, যে কোনো অপরাধের বিচার হতে হবে, সেটা তো আলাদা প্রসঙ্গ। এবং সেটার একটা আইনি প্রক্রিয়া আছে, নির্দিষ্ট কোর্ট আছে যেই জায়গাটায় যে বিচারটা হবে, সেটা তো আছে। কিন্তু এই যে একটা মিথ্যা প্রহসন একটা বিচার প্রক্রিয়া চলছে, সেখানে অবসরপ্রাপ্ত বিচারকদের দিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন, তাই না? এখানে কিন্তু অনেকে অবসরপ্রাপ্ত, এই জায়গাটাকে কি আপনি একটু যেমন আমি জানি যে হাসানুল হকিনুরও যে ট্রাইব্যুনাল জন্য গঠন করা হয়েছে, না ম্যাক্সিমামই অবসরপ্রাপ্ত। তো আপনি এই জায়গাটাকে একটু বলবেন আইনের শিক্ষক হয়ে, যে আসলে এই ধরনের কোর্টগুলোতে এই যে অবসরপ্রাপ্তরা বা যারা কাজে আছে তারা সেই সকল বিচারক বা আইনের লোক কি যাওয়া উচিত কিনা, আইনজীবীরা, আপনি কি একটু বলেন আমাদের জন্য। এটা দারুণ একটা প্রশ্ন তুলেছেন, একদম শেকড়ে হাত দিয়েছেন আপা। এই বিচারকদের নিয়োগও অবৈধ, অসাংবিধানিক। কারণ এটা একটা স্লাইডিং করছে তারা এবং এটা ফ্রড অন কনস্টিটিউশন। এটা আসিফ নজরুলের টপ টু বটম
আপনার প্রতারণার উপরে দাঁড়িয়ে এবং আত্মপ্রবঞ্চনার উপরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, এবং এখানেও মানুষের চোখে ধুলো দিয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম যে বিচারকদের আন্তর্জাতিক অপরাধ আইনে যে ব্যুৎপত্তি থাকতে হয়, একজন বিচারকেরও নাই। যিনি প্রধান তাকে উনি 2019 সালে রিটায়ার করেছিলেন, ডেকে এনে হাইকোর্টের জাজ করেছে, হাইকোর্টের জাজ থেকে সরাসরি ট্রাইব্যুনালের চেয়ার বানিয়ে দিয়েছে। নিয়ম হলো, আমাদের আইনে বলা আছে, 73 সালের আইনে বলা আছে যে হাইকোর্টের জাজ হতে হবে। তো নিয়োগ হওয়ার সাথে সাথে একজন হাইকোর্টের জাজ হয় না, নিয়োগ হওয়ার সাথে সাথে তার পদ হয় অতিরিক্ত জাজ, 98 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা। 2 বছর যেতে হয়, 2 বছর থেকে তার পারফরমেন্স থাকতে হয়, তার বিচারিক পারফরমেন্স দেখা হয়, তারপরে সন্তুষ্ট হলেই কেবলমাত্র সরকার তাকে কনফার্ম করে জাজ হিসেবে। কনফার্ম হওয়ার পরেই কেবলমাত্র একজন ট্রাইব্যুনালের চেয়ার হতে পারে। কিন্তু এখানে কি করা হলো, 2019-এর একজন অবসরপ্রাপ্ত, যিনি এই নর্মাল সিপিসি সিআরপিসি বিচার করবার বড় জোর অভিজ্ঞতা আছে, সেরকম একজন মানুষকে ডেকে এনে আপনার ট্রাইব্যুনালের কি বলে হাইকোর্টে বিচারক নিয়োগ করে, অতিরিক্ত বিচারক নিয়োগ করে কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে, 8 তারিখে অ্যাপয়েন্ট করেছে, 8ই অক্টোবর, আর 14ই অক্টোবর তাকে ট্রাইব্যুনালে চেয়ার করে দিয়েছে। তারা 7 দিনের অভিজ্ঞতা সম্পন্ন শিশু, মানে ওই যে আপনার রহিম রুব্বানের ইয়ে শুনছেন না, সেই 7 দিনের আর কি হাইকোর্টের জাজ। তাহলে এতটাই এই বিচারকে এরা নিম্নমানের করেছে যে একজন হাইকোর্টের প্রকৃত বিচারককেও ওখানে নাই নাই। আর একজন বিচারকের কথা তো আপনি জানেন নাকি, আর একজন বিচারক হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলে 4 তারিখেও তাকে দেখা গেছে, এবং তিনি আর্গুয়েবলি বাংলাদেশের নাগরিক না, তাকেও এই ট্রাইব্যুনালের সদস্য করা হচ্ছে। তাহলে আপনি দেখেন যে যে আইনে তারা অভিজ্ঞই নন, সেই আইন প্রয়োগ করতে দেওয়া হয়েছে তাদের হাতে। স্বভাবতই লিখে দেওয়া জাজমেন্ট তারা পড়েছেন। তারা যে জাজমেন্টটা পড়লেন ইউটিউবে শুনলাম, মাই গড, দাঁত তো মনে হয় একটাও ছিল কিনা। থ্যাঙ্কস গড যে তারা ওটা পড়ে উদ্ধার করতে পেরেছিলেন। এই জাজমেন্টগুলো লেখা হচ্ছে যে টবি ক্যাডম্যান আছে না, টবি এই ক্যাডম্যান। টবি ক্যাডম্যান আবার কেডা, দর্শকরা জানে কিনা? টবি ক্যাডম্যান হলো জামাতিদের আন্তর্জাতিক লবিস্টের সবচেয়ে লবিস্ট। বড় প্রতিভু। এই টবি ক্যাডম্যানরা আবার অ্যাডভাইজার বানাইছিল এই তাজুলে। সেও যে কয়েকদিন আগে ছেড়া গেল, চলে কেন যে গেছে। ছেড়া গেল কেউ তাও জানলো না। জানে না। এই ক্যাডম্যান এইগুলো বসায়া দিয়ে গেছে। কিন্তু তারাও সম্ভবত একটা পর্যায় পর্যন্ত ফেড আপ যে এগুলো কি। কারণ একজনও তো আপনার এই যে যে আইনের যে সিস্টেম, যেমন ধরেন একটা পরিবর্তন, আসিফ নজরুল মোট 4 বার এই আইন পরিবর্তন করছে, এই পকেটের থেকে বের করে আর পরিবর্তন করে। রাষ্ট্রপতির তো এই এত গুরুত্বপূর্ণ আইন চেঞ্জ করার কোনো এখতিয়ারই নাই। তা আপনি কিভাবে এই আইন পরিবর্তন করলেন? মারাত্মক মারাত্মক সব আইন। এই যে সেনা কথা বললেন না, সেনাদেরকে টার্গেট করে সংশোধনী আছে যে এই সেনাদের বিচার করবে, যেটা অবৈধ। আপনি টার্গেট করে নতুন আইন বানাতে পারবেন না। ক্রিমিনাল আইনের নিয়ম হলো, আপনার যে আইন প্রচলিত আছে, অপরাধ যেটা হয়েছে ওই আইনে অপরাধ হতে হবে। আপনি নতুন করে এমন পরিবর্তন করতে পারবেন না যে লোপা পারে আমি এই আইনের অধীনে আইনে বিচার করব, আজকে বানায় আপনার কালকে হওয়া অপরাধে আমি এভাবে বিচার করতে পারবো না। এটা আইনের লঙ্ঘন। এটা রেট্রোস্পেকটিভ যে প্রিন্সিপল আছে সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। এরা আইনের প্রতিষ্ঠিত, সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত কোনো নীতিমালা মানে নাই। তারপরে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আছে না, মানবতার বিরুদ্ধে অপরাধ, এরা কিন্তু রাজনৈতিকভাবে সফল। এরা প্রথমে গপ উঠাইছে যে এটা হলো জেনোসাইড। বলেন তো এটার নাম জেনোসাইড কেন দিছে? জেনোসাইড দেশে এই কারণে যে 71 সালের যে জেনোসাইড, এই জেনোসাইডের যে মাত্রিকতা, এইটা আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতির সংগ্রাম করছিলাম। এটা স্বীকৃতি না পাওয়ার আগেই এরা এটা লুফে নিয়েছে, নিয়ে এইটাকে জেনোসাইড বলেছে। তারা জানে যে শেখ হাসিনাকে যদি ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে 71-এর পাল্টা ন্যারেটিভ আমার একটা সমান দাঁড় করাতে হবে। সুতরাং আমাকে এমনভাবে মেটিকুলাস ভাবে হত্যাকাণ্ডটা ঘটাতে হবে যাকে যাকে আমরা জেনোসাইড বলবো। অথচ এটা কিছুদিন পরে যখন যারা দেখলো যে এটা তো আসলে জেনোসাইড হচ্ছে না, কারণ জেনোসাইড হতে হলে 48 সালের যে কনভেনশন আছে,
যেখানে বাংলাদেশও একটা অনুসমর্থনকারী দেশ, সেখানে বলা আছে যে এথনিক গ্রুপ এথনিক গ্রুপ বা রেশাল গ্রুপ তাদেরকে সমূলে উৎপাটন করবার জন্য বা আংশিকভাবে উৎপাটন করার জন্য ইন্টেনশন নিয়ে যদি কোনো কার্যক্রম চালানো হয় তাহলে সেটা গণহত্যা। কিন্তু এখানে যে হত্যাকাণ্ড, সহিংসতা জুলাইয়ের, সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো গ্রুপকে টার্গেট করে হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই। ছাত্ররাও মরেছে, সাধারণ মানুষ মরেছে, শিশু মরেছে, বৃদ্ধ মরেছে, পুলিশ মরেছে, রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস হয়েছে। তাহলে এখানে যে ধ্বংসযজ্ঞের মাত্রিকতা, এই মাত্রিকতাটা হচ্ছে আহ, বহুমাত্রিক, মাল্টিফ্যাসেটেড। কথাটা কি আপনাকে বোঝাতে পারলাম? একদম। সুতরাং এইখানে তখন তারা এটাকে নাম দিয়েছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে, অথচ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিরও যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে বিচার করবার জন্য এরা আন্তর্জাতিক মহলকে জানাইছে, জানো আমরা কিন্তু 73 সালের আইনের স্ট্যান্ডার্ডে পরিবর্তন করতেছি। এই আসিফ নজরুল প্লাস অন্যরা কি বলছে, কি পরিবর্তন, যে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করতেছি, জানো তো আন্তর্জাতিক মানুষজন কি। সেটা তারা লিখছে এখানে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হতে হবে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক। অর্থাৎ কোনো আক্রমণ বা ধ্বংস যদি ওয়াইড স্প্রেড হয়, ব্যাপক আকারে হয়, সিস্টেমেটিক হয়, নিয়মতান্ত্রিক হয়, এবং সেই স্ট্যান্ডার্ড, সেই থ্রেশহোল্ড যদি অর্জন করে, তবেই সেটা কি হবে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে। তাই না? শুনতে ভালো লাগলো না আপনার কাছে? কিন্তু ওই আইনাই অধ্যাদেশ দিয়ে লিখে রাখছে যে তবে আমাদের দেশের আইন ব্যাখ্যার আইসিসির সাথে যদি কোনো দ্বন্দ্ব বাঁধে, তবে 1973 সালের আইনের বিধান প্রাধান্য পাবে। তাহলে একদিকে তারা দেখাচ্ছে যে আমরা আন্তর্জাতিক আইনের স্ট্যান্ডার্ড মানলাম, কিন্তু আসলে ভেতরে আর একটা কথা তবে দিয়ে লিখে রাখছে যে আমাদের নিজস্ব খুশি খুশি যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমরা প্রয়োগ করব। এখন কি প্রয়োগ করছে আপনি লক্ষ্য করেন, যে জুলাইয়ের হত্যাকাণ্ডের যে সকল এলিগেশন, যেমন 6টা এলিগেশন শেখ হাসিনার প্রথম তারা বিচার করছে না, এই এইখানে তারা বোঝাতে চাচ্ছে যে এটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক হয়েছে। আচ্ছা ধরেন সারা দেশে বুঝলাম যে এটা ওয়াইড স্প্রেড, কিন্তু সিস্টেমেটিক কি, নিয়মতান্ত্রিক কি? নিয়মতান্ত্রিক হতে হলে পলিসি, প্ল্যান এবং টার্গেটেড কিলিং হতে হয়। আপনার কি মনে হয় যে এখানে পলিসি, প্ল্যান, টার্গেট করে বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনী ছাত্রদেরকে মেরেছে? এইসব ন্যারেটিভ তো আমরা 71 সালের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এরা এই ক্ষেত্রে ব্যবহার করতে চায়, করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। লুটে তারা এই প্রয়োগটা করেছে। অথচ সিস্টেমেটিক অ্যাটাক যদি করেই থাকে, সেটা হচ্ছে এই যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে এটা হয়েছে সিস্টেমেটিক। কেননা তারা জানে যে কখন কোথায় কি করতে হবে। কেননা আন্দোলনটা হয়েছে সুপ্রতিষ্ঠিত মানবাধিকার আইন বিজ্ঞানের বিরুদ্ধে। কেননা এটা একটা কোটা, যেটা নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রিজার্ভ করা হয়, বা ডিসএম্পাওয়ার্ড, ডিসঅ্যাডভান্টেজ জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা হয়, এবং যার জন্য সরকারের যে সকল পদক্ষেপ, সেই পদক্ষেপ একটাও তারা শুনে নাই। এমনকি উচ্চ আদালত সারা বাংলাদেশের সেরা আইনজীবীদেরকে নিয়োগ করে, টেলিভিশনে লাইভ করে, তাদেরকেও ইসের সুযোগ দিয়ে, কি বলে, রিপ্রেজেন্টেশনের সুযোগ দিয়ে যে ফয়সালা করা হয়েছিল, তারাও সেটা মানে নাই। বোঝাই যাচ্ছিল যে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তারা জানে যে আমরা যদি জেনোসাইডের ন্যারেটিভে জেনোসাইড, রাজাকারের বিপরীতে ফ্যাসিস্ট, তাই না, 73-এর বিপরীতে আর একটা আইন, বা এই প্রসিকিউটরের বিরুদ্ধে আর একটা, মার্চের বিরুদ্ধে মার্চ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, এই যে মার্চ শুরু হয়ে গেছে, তৈরি করতে পারি, তাহলে আমরা কেল্লা ফতে। সুতরাং তারা এইটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকের ভুল এবং অপপ্রয়োগ করে এখানে তারা রায় দিয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন মানে পয়েন্টই আমি আপনাকে দেখাতে পারবো কিভাবে মিসলেড এবং কিভাবে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে। মাসুম ভাই, তাহলে এখানে ওরা তো মানে শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে তো টার্গেট করেছেই। অ্যাট দ্য সেম টাইম ওরা আসলে টার্গেট করেছে 71-এর গণহত্যাকে, 71-এর মুক্তিযুদ্ধকে, এবং সমস্ত কিছুকে আসলে টার্গেট করে আসিফ নজরুলরা এগোতে চেয়েছে। এই জন্যই তারা শুরুতেই বলেছে 47 এবং 24, নো 71-কে তারা বিলীন করে দিতে চেয়েছে। এ তো ক্রিমিনাল মাইন্ড, এই এই আসিফ নজরুল এবং গং, ভয়ঙ্কর। আমি তো কি বলবো, এই জন্য আপনাদের সাথে কথা বলি। এখন একটা পয়েন্ট দিই আপনাকে। জি বলেন।
এই যে যে চারটা উম, চারবার এই আইন সংশোধন করেছে নিজস্ব খুশি মতো, এই আইনটা এই পার্লামেন্টের অধিবেশনে উঠতে হবে প্রথম দিন। এই পার্লামেন্টের অধিবেশনে উঠতে হবে, উঠে অ্যাপ্রুভ হতে হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কি হবে? যদি অ্যাপ্রুভ না হয়, অথবা ধরেন অ্যাপ্রুভ হলো না বা কিছুই হলো না, ওইভাবেই থেকে গেল, তাহলে কি হবে? তাহলে সংবিধান বলছে যে 30 দিন পর এমনি এমনি আইনটা বাদ হয়ে যাবে। অর্থাৎ যেটুকু সংশোধন করা হয়েছে বাদ হয়ে যাবে, আর অ্যাপ্রুভ করলে তো করলোই, আইন হয়ে যাবে, তাই না? এখন ওই যে আপনি একটু আগে বলছিলেন যে বিএনপির দায়িত্ব কি, এই জন্য আমি সময় নিচ্ছিলাম যে আমি দেখতে চাইছি যে হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড। আপনি বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ঐতিহাসিক অবস্থানটা কি? আপনি ফেরত যান 90 সালে, গোলাম আজমের নাগরিকত্বর সময়, গণ আন্দোলন, গণ আদালতের সময় ফেরত যান, তখন তার অবস্থানটা কি? তখনও বিপক্ষে। 2009-10 যখন বিচার হয়েছে, তখনও বিএনপির বিপক্ষেও বলবো না, মানে তাদের অ্যাসার্টিভ কোনো অবস্থান কখনোই আমরা দেখি নাই। এখনো তাদের অবস্থানটা কি আমরা পরিষ্কার করে জানি না। তাহলে আইডিয়ালি তাদের উচিত হবে এই সংশোধনী অ্যাপ্রুভ না করা। কেননা এই অ্যাপ্রুভালের তো আইনগত কোনো ভিত্তি নাই এই অধ্যাদেশের। যেহেতু নাই, তাহলে আপনি যদি এটা অ্যাপ্রুভ না করেন তাহলে কিন্তু ইট ইট ডাজ নট কন্টিনিউ এনিমোর, আর চলে না। কিন্তু তারা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে বুঝতে হবে যে তারা এই ধরনের একটা বেআইনি জিনিসকে জিয়ে রাখতে চায়। যেহেতু জিয়ে রাখতে চায়, তখনই রাজনীতির আর এক ধরনের, আপনি প্রকৃত শত্রু প্রকৃত মিত্র তখন আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কি জামাতের সঙ্গে ওই একই ভাবধারা রাজনীতিতে এখনো আছে, নাকি আসলেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ধারা আছে, বা প্রকৃত পক্ষেই তারা যদি জুলাই ইনসিডেন্টের বিচার চান, তাহলে তাদের এই পুলিশ তদন্ত তো করতেই হবে। প্লাস ও এই সিএইচআর এর যে মানে যে তদন্ত, সেই তদন্তের আহ, ইউনুসের যে আজ্ঞাবাহী যে তদন্ত, এই তদন্তটা বাদ দিয়ে দেশের স্বার্থেই আপনাকে সম্পূর্ণভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। জুলাইকে ঘিরে যতগুলো প্রাণহানি হয়েছে, আমি সংখ্যায় যাব না, সংখ্যা 800 হোক, 1400 হোক, তারপরে সেটা 5ই আগস্টের আগে কয়টা, 5ই আগস্টের পরে কয়টা স্থাপনাগুলো হোক, পুলিশ বাহিনীর সদস্য হোক, ছাত্রদের সংখ্যা হোক, এর প্রকৃত মাত্রিকতা নিরূপণ করা জরুরি। আপনি পিক অ্যান্ড চুজ ভিত্তিতে কোনো তদন্ত করে কম্প্রিহেন্সিভ জাস্টিস নিশ্চিত করতে পারবেন না। যদি দুটো দিক আছে, একটা হচ্ছে জাস্টিস আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি আপনি যদি দুটোই সর্বাঙ্গীনভাবে সম্পূর্ণভাবে করতে চান, তাহলে আপনাকে পুনরায় তদন্ত করতে হবে। এমনকি ওএইচসিএইচআর যে যে রিপোর্ট তারা ব্যবহার করে, এবং এখানে শেখ হাসিনা মামলার রায়েও এই সাক্ষ্যকে ব্যবহার করা হয়েছে, অথচ ওই তদন্ত প্রতিবেদনেও কিন্তু লেখা ছিল যে এইটাকে সাক্ষ্য প্রমাণ হিসেবে, ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। এমনকি এ পর্যন্তও লেখা ছিল যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটা এই তদন্ত দল নিশ্চিত হতে পারে নাই। যদি নিশ্চিত হতে হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ দিয়ে আরো তদন্ত করাতে হবে। সেই উপযুক্ত কর্তৃপক্ষ দিয়ে আরো তদন্ত কি অনুষ্ঠিত হয়েছে? যেহেতু হয় নাই, তাহলে সেই সাক্ষ্যের উপরে ভিত্তি করে যে কোনো ধরনের মামলা চলতে পারে না। আমি আরো একটা কথা বলি, যে শুধুমাত্র শেখ হাসিনা মামলা না, একই ঘটনাকে ব্যবহার করে আপনি নতুন করে আর নতুন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দিতে পারবেন না। অথচ এরা কি করছে যে রংপুরের ঘটনা, ওই আপনার কি বলে ঢাকার ঘটনা, আশুলিয়ার ঘটনা, চানখারপুলের ঘটনা সব মিলায়া আগে 2-3 জনকে প্রসিকিউট করে নিচ্ছে, আবার ওই একই ঘটনায় আরো কয়েকজনের নাম দ্বিতীয় আকারে আনছে। আবার হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন, এদেরকে আবার আর এক ধরনের মামলায় প্রসিকিউট করছে। আবার ওইটাতে সাহস না পেয়ে সেনাবাহিনীর মামলায় বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মামলায় আবার নতুন একটা ধরনের
প্রসিকিউশন আনছে, অর্থাৎ ইট ইজ এ সিলেক্টিভ প্রসিকিউশন। এই সিলেক্টিভ প্রসিকিউশনও আপনার ন্যায় বিচারের পরিপন্থী। এই যে তার মানে কি একটা একটা বিষয় তো বলাই যায়, এই যে জিয়াউর রহমানের সময় থেকে ধরে, ধরেন আপনি যদি গোলাম আজমকে আনা, বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতের বৈধতা দেওয়া, রাজনীতি করার সুযোগ দেওয়া, এবং তারপরে আপনি যদি দেখেন যে গণ আদালতের সময় যে আমাদের জাহানার ইমাম তো রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়েই বোধহয় মারা গেলেন, বোধহয় না মারাই গেলেন। তারপরে ইভেন তো গণজাগরণ মঞ্চ যখন হলো, শাহবাগ আন্দোলন, তখনও কিন্তু খালেদা জিয়া সুস্পষ্টভাবে বলেছেন যে সাইদি সহ অনেকের পক্ষে কথা বলেছেন। কিন্তু আবার এই নির্বাচনে কিন্তু তারেক রহমান একদম স্পষ্ট করে বলেছেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মানে এবং তার আবার একটা সবসময় বলছেন যে আমাদের জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মানে অ্যাট দ্য সেম টাইম ওনারা একটা দ্বৈত নীতি নিয়ে এগোচ্ছিলেন। প্রয়োজনে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা, প্রয়োজনে জামায়াতে ইসলাম বা যুদ্ধাপরাধী দলকে ব্যবহার করা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ব্যবহার করা, এভাবে এগোচ্ছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে একটা জাজমেন্ট ডেট দিকে, ফাইনাল ইয়ার দিকে এগোচ্ছেন, বিকজ এখন এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, তাদের যে মূল প্রতিপক্ষ শত্রু যেটাই বলুক বিএনপির, এখন তাদেরই মিত্ররা তাদের অপোজিশনে দাঁড়িয়ে আছে। তা আপনি এই যে প্রথম সংসদ বলেন বা 30 দিন বলেন, তার মধ্যে ওনাদের আসলে নিজেদের একটা অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে বিএনপির। ব্যাপারটা তো অনেকটা এরকমও, আসলে বিএনপি সত্যি একদম, সত্যি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। একদম, মানে আহ, অনেক বড় বড় মৌলিক প্রশ্ন সামনে আসবে। সংবিধানের প্রশ্ন, বড় বড় আইনের প্রশ্ন। এই যে একটা চাক্ষুষ উদাহরণ আপনাকে দিলাম, আমি একটা হিসাব করে দেখেছি, পত্রিকাতেও এসেছে যে 136 বা 140টা মতন অধ্যাদেশ জারি করছে 18 মাসে। হুম। এই অধ্যাদেশগুলো যদি আপনি এক জায়গায় কম্পিলেশন করেন, মানে হুম। প্রিন্ট দিয়ে কম্পিলেশন করেন, তাহলে প্রায় 1300-1400 পেজ হয়। তো রাষ্ট্রপতি বলছে যে আমি এই অধ্যাদেশ কি বিষয়ে, কোনটা কি বিষয়ে, জীবনেও আমাকে আগে ব্রিফ করা হয়নি। স্বাক্ষরটা নিয়ে এনেছে তারা। আচ্ছা। তাহলে মানুষজন জানে না যে কি নিয়ে অধ্যাদেশ হলো। একটা লোক এই সরকারের নির্বাচিত না, তাই না? রাষ্ট্রপতি জানলো না, এগুলো অধ্যাদেশ হয়ে গেল, বিচারে আপনি চ্যালেঞ্জ করতে দিলেন না, তাই না? এটা পার্লামেন্টে পাশ হয়ে যাবে? এটা তো বড় প্রশ্ন। সুতরাং এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবং তারা একেবারে সুইপিং ভাবে, একদম সার্বিকভাবে এটাকে অ্যাপ্রুভ করবেন কিনা, এটা দিটস এ বিগ কোয়েশ্চেন। তারা কোনগুলো তুলবেন, কেননা এখানে দেয়ার ইজ এ ভেরি প্যারাডক্স সিচুয়েশন। কেননা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এই গত সরকারের বৈধতার প্রশ্নও জড়িত। গত সরকারের বৈধতার প্রশ্ন জড়িত হলে গণভোটের বৈধতার প্রশ্ন জড়িত, নির্বাচনের বৈধতার প্রশ্ন জড়িত, আওয়ামী লীগ ব্যান করার বৈধতার প্রশ্ন জড়িত, তাই না? তার মানে চুক্তিগুলো একটা করার ভেরি কমপ্লেক্স বৈধতার প্রশ্ন সিচুয়েশন। জড়িত। হ্যাঁ, জড়িত, তাহলে নিজেই অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য বিএনপি এখানে পিক অ্যান্ড চুজ করবে। পিক অ্যান্ড চুজ করে যেটা তাদের জন্য ভালো রাখতে চাইবে, সেখানেই আপনার নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে। সেইখানে যদি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হয়, বা রিয়েলি যদি আপনি কিছু কিছু জায়গায় বিশ্বাসের তো আসলে শেষ নাই। ধরেন নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার বলতেছে যে বাই রুল অফ ল, আমি তার এই শব্দটাই নিলাম। বাই রুল অফ ল যদি হয়, তাহলে কিছু কিছু বিষয়, যেমন কিছু মানুষের যাদেরকে আপনি একেবারে গণহারে চাক্ষুষভাবে দেখা যাচ্ছে যে আপনি মিথ্যা মামলায় ধরে আছেন, তাই না? তাদেরকে জামিনের ব্যবস্থা করুন, তাই না? আপনি রাইট। আইনটাকে নিজের মতন করে ফাংশন করতে দিন। সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। সাংবিধানিকতার ধারাটা অব্যাহত রাখুন। গোপন চুক্তিগুলো বাতিল করে দেন, তাই না? আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকারটা আপনি ফেরত দেন। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা আসুক। এইভাবে যখন এটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, জবাবদিহিতার পরিবেশও তৈরি হবে। সেইখানে এইটুকুন আশার বাইরে আমি আর মন্তব্য করতে পারছি না, কেননা রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে এবং ক্ষমতার রাজনীতিতে আসলেই তারা কোন দিকে যাবে, আহ, সময়ই বলে দিবে। আমি এখানে একটা মানে ছোট প্রশ্ন, আমার কাছে ছোট না আসলে অনেক বড় প্রশ্নটা আমার মাথায় আসলে আপনাকে যেহেতু কাছে পেলাম।
এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যে ওনারা চালাচ্ছে, সেখানে ওনারা বলছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই অপরাধ এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ বা তার সাথে সংশ্লিষ্টরা এরকম অপরাধের কারণে তারা ওনারা এই বিচারটা করছে, এই প্রক্রিয়াটা। কিন্তু আপনি যদি হাসানুল হক ইনুর কথাটা ধরেন, মানে লুপহোলস গুলো আমি আরেকটু অ্যাড্রেস করাতে চাই, আপনি যেহেতু ভালো বলতে পারবেন আমাদের দর্শকদের জন্য, যে হাসানুল হক ইনু তো সেই সময় এমপিও ছিলেন না, মানে কোনো সরকারের পার্ট ছিলেন না। তাহলে ওনার বিরুদ্ধে একই সাথে ওরা বলছে যে তখন যারা সরকারের অংশীজন ছিলেন বা রাজনৈতিক দল ছিলেন, তো হাসানুল হক তো কোনো পার্ট ছিলেন না ওখানে, সরকারের তো কোনো এমপি ছিলেন না, তো ওনার জন্য এই এই কেসটা কিভাবে লাগু হলো? এবং বলছে ও ফোনে এই নাকি। এ- এ- অর্থাৎ হাসানুল হকের ইয়ে থেকে বোঝা যায় যে এই বিচারটা পলিটিক্যাল ভেঞ্জিয়েন্স। ওকে। এটাও এটাও প্রমাণ করে যে হুম। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। যেহেতু 2012-13 এই সময়টাতে যখন বিচার হচ্ছিল, তখন তিনি বিচারের পক্ষে ছিলেন হাসানুল হাকিনু, সুতরাং তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। বোঝা গেছে না? আর গণভবনের মিটিং এ উপস্থিত ছিলেন, কেন ছিলেন? আর আওয়ামী লীগ বাদে সমান্তরালে মুক্তিযুদ্ধের কথা বলার মানুষজন, বিগ পলিটিশিয়ানস বলতে তার মধ্যে তো হাসানুল হাকিমও আসেন, তাই না? যেহেতু আসেন, সুতরাং তাকে আপনার যে কোনো ভাবে স্কেপগোট করা, তাকে যদি আপনারা বলির পাঠা করতে পারি ভালো হয়। সুতরাং বাই এনি ডেফিনেশন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদেরকে এগুলোতে জড়ানো মানে হচ্ছে এটা পলিটিক্যালি ভেন্ডিয়েন্স। এটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং প্রতিহিংসামূলক বিচার, আর প্রতিহিংসা। প্রতিহিংসামূলক বিচার কখনোই বিচার নয়। আমি আহ, একটা ইয়ে দিই, আজকের দিনেই আমি এই তথ্যটা লিখে রেখেছিলাম, একটা মেমোরিতে ভেসে উঠলো। হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস 2013 সালে, তার সর্বশেষ উপন্যাস, সেখানে একটা বাক্য পড়ে শোনাচ্ছি আপনাকে। লিখেছেন হুমায়ুন আহমেদ, শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন মাত্র 2 মাসে। জিয়াউর রহমানের নির্দেশে গঠিত সামরিক আদালতে 1977 সনের 9 অক্টোবর পর্যন্ত 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আপনি সেনা হত্যার বিচার করছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তো এটার কি হবে? লোপা পায়ে প্রশ্নের উত্তর কি হবে? এটা তো ডকুমেন্টেড, ডকুমেন্টেড। হোয়ার আজ আপনি এটা স্পেকুলেশন করে জাস্ট আউট অফ ভেঞ্জিয়েন্স আপনি শেখ হাসিনার নাম জড়িয়ে দিচ্ছেন। অথচ যে 56 জন সেনা ফেব্রুয়ারির ইসে মারা গেছেন, তার বেশিরভাগই মুক্তিযোদ্ধা, 40 থেকে 42 জনই মুক্তিযোদ্ধা। তাহলে এটা তো প্রকৃতভাবে জবাবদিহিতা হচ্ছে না। যদি না হয়, এটা কি বাংলাদেশের সমস্যার সমাধান করবে? আপনার বিডিআর হত্যাকাণ্ডে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই না, তাদের অধিকাংশকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। মুক্তি দেওয়ার পরে এই মেজর শাকিল আহমেদের ছেলেরাই তো বললো যে কেন মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তি দিয়ে আপনি, ছেড়ে দিয়ে আপনি আবার কাদেরকে আর কাদেরকে ধরবেন? এ বিষয়ে তো কোনো প্রশ্ন উত্থাপিত হচ্ছে না, কথা হচ্ছে না। তাহলে এটা একটা বড় ধরনের খামতি, বড় ধরনের ঘাটতি। আমরা বিচারের কথা বারবার বলছি, বিচারে কত ত্রুটির কথা বলবো আমি, কত ত্রুটির কথা বলবো। যেমন ধরেন আহ রাজসাক্ষীর যে বিধান, রাজসাক্ষীর বিধান নর্মাল আইনে, নর্মাল ক্রিমিনাল আইনে হয়। ও তার আগে আর একটা কথা বলিনি, এই প্রশ্নটার মানে কথাটা ভুলে যাব আমি। শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে 5ই আগস্টের পরে? বলতে পারবেন আপা? আমার মনে নাই কত, আমি আমি মনে নাই। আমি পড়েছিলাম। আমি সর্বশেষ যে চোখে পড়তেছিল 228টা। 200, আমি শুনে 100, দুইশো 228। আঠাশটা কিন্তু এটা বোধহয় 280টা ক্রস করে গেছিল। 280টা। 280 প্লাস। তো ধরেন দুইশো এখন আঠাশটা আর কেন আমি ট্র্যাক দিয়েছে? করি না, কারণ দিতে থাকুক। হ্যাঁ, কারণ এটা ট্র্যাক করার দরকার নেই, কারণ এটা হুম। অর্থহীন। অর্থহীন। কারণ এটা অর্থহীন, ট্র্যাক করা যায় না। এই 228টা মামলা যখন হয়ে গেল, মানে 228টা খুন হয়েছে। তো শেখ হাসিনা একটা টেলিফোন কনভারসেশন, লিক হওয়া টেলিফোনিক কনভারসেশন, এই দিল্লিতে থাকা অবস্থায় বলছে যে যাক, 228 জন মানুষ তো অন্তত মারার লাইসেন্স পাইছি,
মানে যেহেতু যেহেতু 228টা মামলা হয়েছে, খুন হয়েছে, খুনের মামলা আমার বিরুদ্ধে, অতএব 228 জন আমি মারলাম কখন? এই এই যে এই রসিকতা, এই রসিকতাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখে 6 মাস কারাদণ্ড দিয়েছিল হচ্ছে এই ট্রাইব্যুনাল। তো যখন কোনো ট্রাইব্যুনাল বিচার করার আগেই 6 মাস কারাদণ্ড দিয়ে বসে কন্টেম্পট অফ কোর্টে, সেটা হলো ভেঞ্জিয়েন্স। হুম, বিচারকরা হলো রাগ বিরাগ অনুরাগের বশবর্তী না হইয়া বিচার করিবেন, তাই না? এটা হলো আপনি প্রথমে কি হলো, রাগ অনুরাগ বিরাগ করে আপনি 6 মাস আগে কারাদণ্ড দিয়ে নিলেন, তারপরে আপনি যেই বিচারে বসবেন সেই বিচার অবৈধ। আমি কি বোঝাতে পারলাম কথাটা? বুঝেছি। তারপরে আপনার এই যে যে আইনজীবী নিয়োগ করলো না, এর এক আইনজীবীও তাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নাই, না। বা কথা বলা অসম্ভব। নোটিশ জারি হয়েছে 2টা পত্রিকায়, বলে যে আমরা 2টা পত্রিকায় নোটিশ দিয়েছি জানো তো। হ্যাঁ, 2টা পত্রিকায় নোটিশ দিয়েছি হাজির হওয়ার জন্য। তো শেখ হাসিনা দিল্লি থেকে উড়ে আসা তোমার ট্রাইব্যুনালে হাজির হবে, যাদের যে বিচারকদের কোনো যোগ্যতা নাই, আর যে প্রসিকিউটর ভুয়া প্রসিকিউটর, জামাতি প্রসিকিউটর, এবি পার্টির প্রসিকিউটর, যে প্রসিকিউটর থাকা অবস্থায় এবি পার্টির মিছিলে যায় দাঁড়ায় আছে, যে নিজেই বলছে যে আমাদের তড়িঘড়ি করতে হচ্ছে, যে নিজেই বলতেছে 1400 বার ফাঁসি হওয়া উচিত, হয় এগুলো? তো যাই হোক, আহ, এই আব্দুল্লাহ আল মামুন কার বাসায় থেকে আপনার তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে? এই শিশির মনির। শিশির মনির। তাহলে জোর করে আরো আদায়কৃত সাক্ষী, সেই সাক্ষী কখনো ভিসিয়েটেড, বিষাক্ত সাক্ষ্য, এটার উপরে ভিত্তি করে কোনোই হয় না। আপনার কি মনে হয় যে শেখ হাসিনার খায়া দায়া কাজ নাই, আব্দুল্লাহ আল মামুনরাই শুধু অর্ডারটা দিছে? আর আপনি যখন কমান্ড রেসপন্সিবিলিটি আরোপ করবেন, এইটা আর একটা ডক্ট্রিন, আমার দর্শকদের জন্য বলছি, যে এরা একটা ডক্ট্রিন উত্থাপন করছে যে যে ক্ষমতায় থাকবে সে কমান্ড করছে অতএব সে দায়ী। তো কোনো হত্যাকাণ্ডের জন্য যদি সব মানুষই ক্রিমিনালি রেসপন্সিবল হয়, তাহলে তো 5ই আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্য ইউনুস ক্রিমিনালি রেসপন্সিবল। আপনাকে তো সুনির্দিষ্টভাবে দেখাতে হবে যে শেখ হাসিনা ওই চানখারপুলে হত্যাকাণ্ডটাতে তিনি বলতেছেন যে তুমি মারো, নাকি শুধুমাত্র ক্ষমতায় থাকাটাই আপনার কনক্লুশনে পৌঁছা যে তিনি দায়ী। সেটা তো ওইভাবে তো আইন কাজ করে না কখনোই। তো সেইখানে আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দিছে, সে নাকি কি করছে, অর্ডার দিছে। তো আব্দুল্লাহ আল মামুন যদি জানে, তাহলে অন্যান্য যে আপনার জাতীয় যে কমিটি ছিল সেই কমিটির অন্যান্য মেম্বার জানার কথা। তাহলে এই সাক্ষ্যটা অন্যান্যদেরকে করবোরেট করতে হবে, সমর্থিত করতে হবে। এই সমর্থিত কি করা হয়েছে? শুনি নেই, মনে হয় না। যদি না করা হয় তাহলে সেই সাক্ষ্যের উপরে ভিত্তি করে কোনো অর্ডার মানে কোনো জাজমেন্ট দেওয়া যাবে না। তাহলে আপনার জাতিসংঘের রিপোর্ট, ভুয়া রিপোর্টের উপরে আপনি রায় দিলেন, আর এর ভুয়া সাক্ষীর উপরে রায় দিলেন। তৃতীয় কি হলো, ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলর মকসুদ কামালের সাথে ফোনে আলাপ, বলছে যে রাজাকারদের যে পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতি হবে। এই কথাটা কি বোঝা যায় যে আমি হত্যাকাণ্ডের অর্ডার দিলাম? আপা কি বুঝলেন আপনি? মানে শেখ আমি আমি তো হাসিনাকে, বুঝলাম রাজাকারেরা তো বীর দপরে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বিচারের মাধ্যমে তাদের ফাঁসি। আমি যদি ধরেও নিই যে কথাটা খারাপ, সেটা তো বিচারের মাধ্যমে হয়েছে। বিচারিক প্রক্রিয়া, কারণ এটা তো একটা বিচারিক প্রপার প্রক্রিয়া হয়েছে, প্রসিডিউর। তাহলে এটা থেকে ক্রিমিনাল ইন্টেনশন রিডিউস ইয়ে করা যায় না। আর এই যে যে টেলিফোনিক কনভারসেশন গুলো, এগুলোর অথেন্টিসিটি যাচাই করছে কেডা? তাজুল ইসলাম আর তার সাঙ্গপাঙ্গরা। এইটা ইন্ডিপেন্ডেন্টলি করবোরেট করতে হবে এবং আপনার এভিডেন্স দিয়ে, ফরেনসিক দিয়ে প্রমাণ করতে হবে। তো এই ফরেনসিক যে টেস্ট করা হয়েছে সেই টেস্টের মান কিভাবে আমি নিশ্চিত হব যে এটা সঠিকভাবে করা হয়েছে? ধরেন যিনি শেখ হাসিনার বিচার চান, তিনি একটা বিশ্বাস থেকে বিচার চান যে শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় ছিল, ছাত্ররা মিছিল করছে, মারা গেছে, সুতরাং শেখ হাসিনা দায়ী, এই হলো তাদের কনক্লুশন। কিন্তু যিনি শেখ হাসিনার ভক্ত, তিনিও তো প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনা 42 বছরের একজন মানোত্তীর্ণ রাজনীতিক, বাংলাদেশের সোশিও ইকোনমিক ইমানসিপেশনে তার মতো রাজনীতিকের ভূমিকা অনস্বীকার্য। তার বাবা এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক, তিনি জাতির জনক, তাই না? এবং তাকে পরিবার সহ হত্যা করা হয়েছে, তিনি নিজেই বিচার পান নাই। তো সেই যিনি বাংলাদেশের যত বড় বড়
মানবাধিকার দলিল আছে, আইসিসিপিআর, আইসিএসসিআর, ক্যাট, এই কি কি বলে, তারপরে এই যে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাটিউট, তিনি স্বাক্ষর করছেন। তিনি কেউ কেউ তো বিশ্বাস করতে পারে যে না, তার পক্ষে এই অর্ডার দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনি যে বাংলাদেশে যে ইয়েগুলো হয় মূলত হচ্ছে আপনার বিশ্বাসের প্রশ্ন, যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করতে পারে, আর একজন তো নাও করতে পারে, বিশ্বাস। তো বিশ্বাসের উপরে কি কোনো আন্তর্জাতিক বিচার অনুষ্ঠিত হয়? বিশ্বাসের উপরে তো কোনো বিচারই অনুষ্ঠিত বিশ্বাস হওয়ার দিয়ে কথা তো না। বিচার হয় না। বিচার তাহলে হয় না। বিশ্বাস দিয়ে যদি আপনার বিচার হতে হবে, তাহলে প্রত্যেকটা ঘটনারই বিচার হতে হবে, ইচ অ্যান্ড এভরি। আপনার ওই পুলিশকে ঝুলিয়ে রেখেছে কোথায়? পুরনো ঢাকার হুম। যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে পুলিশকে লালবাগ। যারা ঝুলিয়ে রেখেছে তারা তো স্বীকার করতেছে, ভিডিও আছে। আপনার উপদেষ্টা দুইজন স্বীকার করতেছে যে আমাদের সশস্ত্র সংগ্রাম করার, আমাদের সশস্ত্র যুদ্ধ করার প্রস্তুতি ছিল যদি শেখ হাসিনা না যেত। কি হলো তাহলে? এখন আপনি এই আসিফ মাহমুদ ভুঁইয়া আর নাহিদ ইসলাম, তাদেরকে আপনি ডেকে জিজ্ঞাসা করেন যে তাদের কি রকম সশস্ত্র এই অস্ত্রগুলো কে দিয়েছিল, জিজ্ঞাসা করেন। যদি না হয় তাহলে এই ঘটনা কিভাবে হবে? আর আপনি এক না, শেখ হাসিনার বিচার হয়েছে আহ, কি মানবতা বিরোধী অপরাধ, 6টা ব্যাপার: আশুলিয়া, রংপুর, আর হচ্ছে আপনার চানখারপুল, আর হচ্ছে দ্রোন। তো দ্রোন ব্যবহারের সাথে তো, দ্রোন ব্যবহার হলো মেথড, কথাটা বুঝছেন? দ্রোন ব্যবহার হলো মেথড, হেলিকপ্টার উড়ানো হলো মেথড, আর চানখারপুল হলো হলো ঘটনা। আপনি আমারে বলেন যে রংপুরে যে ওই ছেলেটার নাম কি, সাইদ, আবু সাইদ হত্যাকাণ্ড, ওই আবু হত্যাকাণ্ড সাইদ। কি শেখ হাসিনা অর্ডার দিছে? এটা 15 তারিখের ঘটনা। আর চানখারপুলের ঘটনা হলো আপনার 6 তারিখে। তাহলে এই যে আনরিলেটেড যে ঘটনা, এর সাথে একটা কনসার্টেড পলিসি থাকতে হবে আপনাকে, যদি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে থ্রেশহোল্ড দেখাতে হয়, আইনি ভাবে দেখাতে হয়। যদি না দেখানো যায় তাহলে এটা মিলল না, যদি না মেলে তাহলে আপনি অপরাধের দণ্ড দিতে পারছেন না। আমি কি আইনি ইয়েটা বুঝাতে পারলাম একদম আমার আপনাকে? মনে হয় এত সহজ করে আপনি শিক্ষক বলেই বোধহয় এত সহজ এটা করে আপনি মেলে না। বোঝাতে পারলেন। মেলে না। এখন কি এই যে যে 228টা হত্যাকাণ্ডের মামলা আছে, আপনি কি শুনেছেন যে এই 228টা মামলা তুলে নেওয়া হয়েছে? না। যদি তুলে নেওয়া না হয় তাহলে শেখ হাসিনার বিচার কি হলো? এই এই যে যে ফাঁসির আদেশ হলো, এটা কোন মামলার বিচার হলো? যদি আপনি এই হত্যাকাণ্ডগুলোর জন্য তাকে একবার ফাঁসি দিয়ে থাকেন, এই 228টা মামলা এখনো কিভাবে আছে? এখানে কি 228 বার আবার ফাঁসি দেবেন? কি তাহলে কি হলো? তাহলে ঘটনা হচ্ছে যে সরকার নিজেই স্বীকার করে নিচ্ছেন এই মামলাগুলো থেকে যাওয়া, মানে এও বোঝায় যে এটা একটা পেনাল লতে, বা আমাদের যে পেনাল কোড আছে সেই পেনাল কোডে সাধারণ ফৌজদারি অপরাধ, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের অপরাধ না। যদি না হয় তাহলে এই মামলাগুলো সাধারণ যে আইন আছে, সেই স্বাভাবিক যে জুডিশিয়াল সিস্টেম আছে সেই সিস্টেমে চলতে পারে, কিন্তু এটা ট্রাইব্যুনাল আকারে চলতে পারে না। যদি ট্রাইব্যুনাল আকারে যদি চলার সিদ্ধান্ত নিতে হয় তাহলে নতুন নির্বাচিত পার্লামেন্টকে সেটা আইনিভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং ফ্রেশ জাতিসংঘের অধীনে তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে আপনার যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা, এবং সেখানে কোন কোন নিয়ামকরা জড়িত আছে। অনেকগুলো কারণ দেখিয়েছি যে যে কারণগুলোর জন্য এটা বিচারে, এমনকি আমাদের, আপনি বলবেন যে কই, এখানে আমাদের দর্শকরা, আমি শিওর যে আপনি যখন এটা পোস্ট দিবেন তখন বলবেন যে আপনি 17 বছর কই ছিলেন? 17 বছর আমি আইনের অধ্যাপনা করেছি, আমি নিউজিল্যান্ডে থেকেছি, আহ, টার্কিতে থেকেছি, সিঙ্গাপুরে থেকেছি, বাংলাদেশে আইনি অধ্যাপনা করেছি, গবেষণা করেছি, দেখিয়েছি। তো এই আহ, এ- 10 সাল থেকে যে বিচার, সেই বিচারের প্রত্যেকটা ব্যাপার পদে পদে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। আপনি কি জানেন যে 73 সালের আইনে বিচারের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল জামাত? বিচার যখন শুরু হলো 2010-এ, তখন জামাতের আইনজীবীরা, হুম। এই সাইদি মামলা যখন শুরু হলো, তখন বলল যে 73 সালের আইনে বিচার করা যায় না, কেননা বঙ্গবন্ধু মাফ করে গেছে আমাদেরকে। বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু মানে না, আবার বলে যে বঙ্গবন্ধু মাফ করে গেছে। বুঝতে পারছেন? তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করছে যে এই আইন অবৈধ।
কিন্তু আপনি কি এই 2024 সালের আইনের যে সংশোধনী আসিফ নজরুল আনছে, এটাকে আপনি হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারতেছেন? পারছেন না কেন? কারণ হলো মব করে বাংলাদেশের পুরো মুরব্বী জাজদেরকে, 6 জনদেরকে খেদাই দেওয়া হয়েছে, এবং জাজ 25 জন জাজকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই শেষের দিকে এসেও আপনার এই যে জাস্টিস মামনুন রহমান, তারপরে জাস্টিস নাইমা হায়দার, হ্যাঁ, তারপরে আরো আরো কয়েকজন জাজকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তাদের জুডিশিয়াল অ্যাকুমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই। আপনি কেন চ্যালেঞ্জ করতে পারছেন না? তো একটা আইনের বৈধতা, প্রসিডিংস এর বৈধতা, সেটাও চ্যালেঞ্জ করতে দেয় নাই। অথচ ওই ওই আমলে, মানে 2010 সালের, ওখানে কিন্তু আইনের বৈধতাও চ্যালেঞ্জ করার প্রভিশনও ছিল, এবং তা ছিল। করা হয়েছিল, এবং তারা সেটা, তাহলে ডিউ প্রসেসের সমস্ত বিধানই তারা আহ, পালন করে তবেই সেই বিচারগুলো অনুষ্ঠিত হয়েছিল। আর এখন আপনি কি করছেন? আপনি কোর্ট পুরো খোলনলচে চেঞ্জ করে দিলেন, জাজদেরকে খেদিয়ে তাড়িয়ে দিলেন মব করে। ছাত্ররা যে জাস্টিস নিয়োগ করলো, ছাত্রদের নিয়োগকৃত জাস্টিসরা আছে, এদের একজনের নিয়োগও সংবিধান সম্মত না। তো এদের দিয়ে বিচার করে কি হবে আপনি বলেন আমাকে? এটা কি বৈধ? তো একটা বিচার হ্যাঁ, করবেন আপনি, জাজ আইন সঠিক, আইন সঠিক নাই, তদন্ত সঠিক নাই, তাই না? আপনার পদ্ধতিগতভাবে আপনি কোনো কিছু মানলেন না। আইন এই করছে যে, বিচারগুলো তো এই আইনেই হওয়ার কথা না, এই আদালতেই আইন হওয়ার করছে, কথা। আইন করছে কি জানেন নাকি? ইনুর নাম আসুক, আর মেননের নাম আসুক, বা শেখ হাসিনার নাম আসুক, দীপুমণির নাম আসুক, সুমনের নাম আসুক, পলকের নাম আসুক, হটেভার, যার নামই আসুক, আইনে বলছে যে নাম আসার সাথে সাথেই নাকি কি করতে পারবে না তারা? নির্বাচনে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, নির্বাচনে দাঁড়াতে পারবে না। এটা তো পলিটিক্যালি টার্গেটেড অ্যামেন্ডমেন্ট, কোনো ল না। এটাকে বলে কালারেবল লেজিসলেশন, এটাকে বলে বর্ণচোর আইন। এটা পৃথিবীর যে যত মানবাধিকার দলিল আছে, ইউডিএইচআর বলেন, আইসিসিপিআর আছে, তার সাথে এটা যায় না। যেহেতু যায় না, এটা গ্রহণযোগ্য না। বিএনপি জামাতের লোকজন সঠিকভাবে কোনোদিন এই আইনটা পড়ে দেখছে কিনা আমার কাছে সন্দেহ হয়। এই ইমপ্রেশন আমি 2010 সালেও যখন এই ট্রাইব্যুনাল চালু হয়েছে তখনও খেয়াল করেছি। তারা কখনো খেয়ালই করে নাই যে অ্যাপিল সিস্টেম ছিল অ্যাপিল বিভাগে। অথচ এরা অ্যাপিল বিভাগ এমন ভাবে, এই জাস্টিস রেফাত আহমেদরে দিয়ে প্রথম, আর পরে যে যে নিয়োগ করলো আর একজন জাস্টিস, এই আপিল বিভাগে শুরুতেই আপনার কি করে দিয়েছে, এটিএম আজহারুল ইসলামকে রিভিউ কেসে, বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটে নাই রিভিউতে রায় পরিবর্তন হয় না, রিভিউ কেসে তাকে খালাস দিয়ে দিছে। খালাস দিয়ে এটিএম আজহার এখন পার্লামেন্ট সদস্য। তাহলে যেখানে আহ, আপিল বিভাগে দণ্ডিত যুদ্ধাপরাধী, আপিল বিভাগের পরিবর্তিত আপিল বিভাগের, মব করা আপিল বিভাগের মাধ্যমে মুক্তি পায় আয়সা আপনার আইন বানাই, আপনি সেই দেশের আইন সিস্টেম, সেই দেশে আপনি ক্রিমিনাল আইন নিয়ে কথা বলছেন। ক্যান ইউ ইমাজিন ইট? এটা কি আপনি কল্পনা করতে পারেন যে এটা কতটা হাস্যকর একটা ব্যাপার? হাস্যকর মানে কি, আমার কাছে মনে হয় যে মানে একটা রাষ্ট্রকে তার নিয়ম শৃঙ্খলা, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসকে কিভাবে এরা ভুলণ্ঠিত করে দিল। মানে এত নিয়মের, মানে ছোট বাচ্চারা অনেক সময় দুষ্টামি করলে আমরা বলি যে তোমরা কথা শুনো না, মানে নিয়মকে এইভাবে অগ্রাহ্য করা, এটা কি? এবং সবাই বলে স্কলার, ইউনুস থেকে ধরে এখন, মানে সবাই বড় বড় দিগ্গজ বলছেন তারা এতদিন বাংলাদেশ জেনে এসছে, তাদের হাত ধরে আইন কিভাবে ভুলণ্ঠিত হয়ে গেল। মাসুম ভাই, না, না, আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে সাদেক হোসেন খোকার সন্তান, এই ছেলেটার নাম কি? ইশরাক ইশরাক আহমেদ। হোসেন। সে ইশরাক ইচ্ছে করে 4 জন ব্যক্তিকে নিয়ে ছবিতে পোজ দিচ্ছে, 4 জনই হচ্ছে যুদ্ধাপরাধী সন্তান। যুদ্ধাপরাধীদের সন্তান। আপনি একজন মুক্তিযুদ্ধ পরিবারের মানুষ, আপনার কাছে এটা কত, যারা ভিকটিম, 71 সালের ভিকটিম, তাদের কাছে এটা কেমন মনে হতে পারে? এমনকি 24-এর যারা ভিকটিম আছে, আই টেল ইউ, তারা 2 দিন পরে তাদের মোহভঙ্গ অলরেডি ঘটেছে অনেকে, এবং তারা স্পষ্টভাবে দেখতে পারবে যে প্রকৃতপক্ষে তাদের যে ন্যায় বিচার পাওয়ার কথা, সেই ন্যায় বিচার তারা পাচ্ছেন না।
এবং যেন তেন ভাবে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার নামে একটা মামলার রায় দেওয়ার দরকার ছিল, এবং একটা আওয়ামী লীগকে আরো কোণঠাসা করে ফেলার দরকার ছিল, যাতে তারা নির্বাচন বিরোধিতা সম্পূর্ণভাবে না করতে পারে। সেই টার্গেটটা তারা অর্জন করেছে। অর্জন করে আপাতত তারা মানে রিল্যাক্সে আছে যে ওইটা আমরা বাস্তবায়ন করি বা না করি, যখনই আওয়ামী লীগ ফেরার ব্যাপার ঘটবে ওইটা তখন বাস্তবায়ন বা কোনো একটা কিছু করার তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে হাতের একটা টুল। কিন্তু আপনি আজকে একটা রিপোর্টে দেখলাম যে যত ছাত্রদের প্রাণহানি হয়েছে তার চেয়ে বেশি পুলিশের প্রাণহানি হয়েছে। প্রাণহানি হয়েছে। এমনকি একটা বিজ্ঞপ্তি দিয়েছে 3,000 পুলিশ নিয়োগের। তাহলে কি আমরা ধরে নেব যে যে 3,000 পুলিশ মারার যে অভিযোগ করা হয়েছে বা হচ্ছে বা যে দাবি করা হয় তা সত্যি? কেননা 3,000 পুলিশ পদ খালি হয়েছে কবে? তো এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত 100 মানুষ, 100 জুলাই শহীদ ফিরে এসেছে, তাহলে যখন রিপোর্ট হয়েছে এই ফেরত আসার কারণ, সেই ফেরত আসাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তারা কোথা থেকে ফেরত আসলো, তারা শহীদই বা কিভাবে হলো? প্রত্যেকটা যাদের কবর, তাদের কবরটা তারা কেন তুলতে দিচ্ছে না? যখনই পুলিশি হত্যাকাণ্ডগুলোরও তদন্ত করার কথা হচ্ছে, সরকার একবার বলল, তখনই কেন সমন্বয়ক এমপি যারা নির্বাচিত, যারা পুরস্কার পেয়েছে এমপি পদের, তারা কেন নড়ে চড়ে বসেছে? আপনি যখন তদন্তের কথা বলবেন, বিচারের কথা বলবেন, এই প্রশ্নগুলো সামনে আসতে হবে। যদি না আসে, তাহলে কেন শুধুমাত্র আপনার টার্গেটেড বিচার বিচার হবে? সেটাকে কেন আপনি ন্যায় বিচার বলবেন? তাই না? আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে? তাহলে আপনি যে একটা অধ্যাদেশ কইরা, অধ্যাদেশে এক লাইন লিখে রাখছে সন্ত্রাস দমন আইন 2009, বলছে যে আওয়ামী লীগের পক্ষে যদি কেউ স্ট্যাটাসও দেয় তাহলে সে 7 থেকে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট কইলেন, তাহলে এইটা কোন ফ্যাসিস্ট? এবং আপনি বলছেন যে কার্যক্রম স্থগিত। কার্যক্রম স্থগিত যদি হয়, তাহলে আহ, আপনার বাক স্বাধীনতা কোথায় গেল? আপনি গণতন্ত্রের কথা বললেন এতদিন পর্যন্ত। আপনি নিষেধ করে রাখছিলেন জামাতে ইসলামের যে রেজিস্ট্রেশন, জামাতে ইসলামের রেজিস্ট্রেশন কি আওয়ামী লীগ সংগঠন হিসেবে স্থগিত করে রাখছিল? জামাতে ইসলামের যে আহ, আপনার কি বলে এটা, গঠনতন্ত্র, গঠনতন্ত্রে যে ধারাগুলো ছিল বাংলাদেশ সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের সাথে যায় না। তাদের গঠনতন্ত্র সংবিধানের বিরোধী বিধায় আদালত তাদের রেজিস্ট্রেশন ডিসকোয়ালিফাই করে দিয়েছে। আপনি আওয়ামী লীগকে কোন অপরাধে ডিসকোয়ালিফাই করেছেন? বিচার হয়েছে আওয়ামী লীগের, বিচারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আপনি মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বলছেন কার্যক্রম স্থগিত, বা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তোমার মার্কা নাই। কোন আইন বলে? এটাকে তো আদালতে চ্যালেঞ্জও করতে দেয়নি, কারণ আইনজীবীরা অ্যাপেয়ার করলেই আইনজীবীদেরকে মাফ করা হয়, জাজদেরকে মাফ করা হয়। আপনি কি ভাবতে পারেন যে জাস্টিস নাইমা হায়দারের মতন যশস্বী বিচারককে পদত্যাগ করতে হচ্ছে? জাস্টিস মামনুন রহমান, সেও তো আমি বিএনপি, প্রো বিএনপি পলিটিক্যাল ফিলসফি তিনি ধারণ করেন। তো এই আসিফ নজরুলের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেছে। তো এইভাবে প্রত্যেকটা জাজকে এইভাবে যে সরিয়ে দিয়ে বিচার বিভাগকে মেধাশূন্য করে ফেলা হয়েছে। আমরা সবাই নিষেধ করলাম যে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে এমপি পদে দাঁড়ানো উচিত না, এটা অনৈতিক। কেননা রাষ্ট্রের সর্বোচ্চ আইনি অফিসার, তার কাছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আপনি আমাকে বলেন যে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এখন বিএনপি হতে আইনমন্ত্রী হয়ে এসে এখন কি আর অবজেক্টিভলি বিচার কার্য পরিচালনা করাতে পারবেন? তার অধীনে স্বাধীনভাবে কেউ করতে পারবে? এটা কি ঠিক হয়েছে? এটা কি গ্রহণযোগ্য আইন? এসে কি মানে বিএনপিতে কি আর কোনো আইনের যোগ্য মানুষ নাই, মুরব্বী লোক নাই? আমাদের দেশে এখন সিনিয়র শব্দটা ব্যবহার করে আপা, এই সাংবাদিকদের আগে সিনিয়র শব্দ ব্যবহার করে, বিচারকদের কি বলে, আইনজীবীদের আগে সিনিয়র শব্দ ব্যবহার করে। সিনিয়র যে ক্যাডার,
বয়স দেখেও বোঝা যায় না, জ্ঞান দেখেও বোঝা যায় না। সিনিয়রকে আমি নিজেও দেখেছি যে বলবে কি যে আমাদের আগে, সাংবাদিকদের আগে সিনিয়র লেখেন, আইনজীবীদের আগে সিনিয়র লেখেন। মনে হয় অভিজ্ঞতার কথা চিন্তা করে যে 30 বছর কাজ করেছে তাই সিনিয়র, এরকম কিছু। আমি, আমার এই সংজ্ঞাটা দেখতেও ইচ্ছে হয় না, কিন্তু আমি বুঝতে চাই যে আমি যখন বলবো যে সিনিয়র আইনজীবী, তখন আমি ইমিডিয়েটলি আমার সামনে প্রাজ্ঞতা, আমার সামনে জ্ঞান গরিমার ব্যাপারটা সামনে আসবে। সাংবাদিকদের আপনি যশস্ব সাংবাদিক যারা আছে, সেই এবিএম মুসা বা সেই জহুর আহমেদ চৌধুরী, বা ফয়েজ আহমেদ, তাই না? এই সব নাম মাথায় আসে। আর এখন যার তার নামের আগে সিনিয়র শব্দ ব্যবহার করে বিভিন্ন পেশার ক্ষেত্রে। আচ্ছা, আমি একদমই শেষের দিকে চলে আসছি। তার মানে আপনি কি, আমরা কি এটা বলতে পারি, বা আপনি কি এটা মানে আপনার কথা যেটা বুঝলাম যে যেই আম, যেই আইনের যে, আইনকে যে এরকম দুমড়ে মুচড়ে ফেলে, যে টার্গেট করে যে কিছু মানুষকে, কিছু রাজনৈতিক নেতাকে, একটা রাজনৈতিক দলকে যে কোণঠাসা করা এবং মৃত্যুদণ্ডের মতো রায় দিয়ে দেওয়া, দ্রুত বিচার ব্যবস্থা, মানে সমস্ত কিছু যে করে ফেলছে জোর জার করে, যেটা ইউনূস সরকার আসিফ নজরুলকে নিয়ে করলো, হ্যাঁ, সেইটার যদি এখনো টেনে নিয়ে যায় বিএনপি, ইন দ্য লং রান বিএনপির জন্য এটা একটা ভীষণ ক্ষতির কারণ হতে পারে। বিএনপি রাজনৈতিক দল, এবং যেহেতু তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, এবং আইনমন্ত্রী যারা যিনি হয়েছেন তার সংশ্লিষ্টরা সবাই আসলে ইন দ্য লং রান, ইন দ্য ফিউচার, যদি এইরকম একটা ফল্টি বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়, তারা এইটার কনসিকুয়েন্সেসটা ফেস করতে হবে, যেটা বিএনপির জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় না। আপনি মনে করেন? কারণ এইভাবে তো আর অরাজক অবস্থায় তো পৃথিবী, দেশ তো চলবে না, খুব বেশি বছর তো আসলে চালানো যায় না, তাই না মাসুম ভাই? না, মানে বিএনপি কি করা উচিত, কি করা উচিত না, এটা বললে বলবে কি যে কি বলবো? সেটা তো আর আপনার পরামর্শ দেওয়ার কিছু না, আপনি বলার কেউ না, আমি ওইটা না, বলতেও একজন চাই। আইনের শিক্ষক হিসেবে তারা তো আপনি বলতেই তারা পারেন। নির্বাচিত হয়েছেন, তারা একটা রাজনৈতিক উষালগ্নে আহ, পেড়ে খাওয়া আম কুড়োচ্ছেন। আপনি আপনি ছোট কালে গাছ ঝাঁকি দিয়া কিছু পোলাপান দৌড় মারে না, দৌড় মারে যাওয়ার পরে আবার কিছু লোক আছে আইসা ওইগুলো কুড়াই নিয়ে যায় আরেকজন। আচ্ছা। তো আপনার কি মনে হয় যে এটা বিএনপির মেধা ভিত্তিক রাজনীতির ফলাফল তারা পেয়েছে? বাংলাদেশে ভোটিং ইয়েটা হলো নেগেটিভ, যে আমি আপনার বিরুদ্ধে ভোট দেব। তো এই বিরুদ্ধ ভোট এক একজনের পক্ষে যায়। তো সেই জন্য তারা এটা কতটা ভালোভাবে অ্যাকুমুলেট করবে, আবারও আমি বলছি, সেটা সময় বলে দেবে। কিন্তু ন্যায় বিচার হলো চারায় পানি দেওয়া, যত্ন করে গাছ পানি দিয়ে সেটাকে বড় করা। ন্যায় বিচার কখনো কাটায় পানি দেওয়া না, কাটাতে পানি দেওয়া না। জাস্টিস ইজ নট অটারিং টু থ্রন, থর্ন। হর্ন। তো থ্রন এবং থর্নের মধ্যে আমার মুশকিল পেতে যায়। কাটায় আচ্ছা। পানি দেওয়া না, এটা এটা আল্লামা রুমির কথা। হ্যাঁ, তো ন্যায় বিচার যদি করতে হয়, আপনাকে সংবিধানটা মানতে হবে। আপনি শপথ নিলেন, কেন বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না যে না, এনাফ ইজ এনাফ, শিরীন শারমিন চৌধুরী আসুন, কোথায় আছে তাকে আপনারা বের করুন, তার জীবনের নিরাপত্তা দিন, তাকে তার জীবনটা ফিরিয়ে দিন, তাই না? তার স্বাধীনতাটা ফিরিয়ে দিন, আমরা তা জানিও না, সরকারের দায়িত্ব। বা প্রথম অধিবেশন তার সভাপতিত্বে অনুষ্ঠিত হোক। কেননা আপনি যখন এটাকে 13তম সংসদ বলছেন, নিশ্চয়ই তাহলে 12তম সংসদের হাতের থেকে প্রদীপটা নিতে হবে। আপনি প্রদীপটা নিতে শূন্যতা হবে। দিয়ে আপনি শূন্যতা দিয়ে বা 13তমতে যেতে পারবেন না। আপনাদের যদি কিছুই মানতে না ইচ্ছে করে, লোপা আপা, আপনারা পরিষ্কার করে বলেন যে এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ইলেকশন, এটারে 13তম ইলেকশন বলার দরকার নেই। তাহলে তো লেঠা চুকে যায়। আপনারা বলেন যে এটা কোনো সংবিধান মানতেছি না, আমরা এখনতে যা বলবো সেইটা হবে সংবিধান। এইগুলো বললে না আমাদের অ্যালার্জিটা কম হতো। কিন্তু যখন আপনারা বলবেন যে সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে, শপথ নিচ্ছেন সংবিধানের অধীনে, একটা নির্বাচন কমিশনার আছে, এরকম সবকিছু মানতেছেন না, আপনারা যদি একটু সংবিধান মানেন আর একটু মানেন না, এরকম হয় না। মানে কনভিনিয়েন্স অনুযায়ী তারা কাজ রাইট, করছে। রাইট। তা আইনের শাসন দাবি করে ইচ অ্যান্ড এভরি স্টেপ। এমনকি পৃথিবীতে বিপ্লবাত্মক পরিস্থিতিতেও দেখা গেছে
যে সংবিধানটাকে সমুন্নত করতে হবে, করে আপনি একদম এই রিভলিউশনারি লিগালিটির নামে অবৈধতা করতে পারবেন না। না। এটা ওই পাকিস্তানের আদালতও আসমা জিল্লানি মামলায় খারিজ করে দিয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন মামলায়। এটা এটা অথচ এই তাজুল ইসলাম, শরীফ ভুঁইয়া, এরা আদালতে গিয়ে আর্গু করতেছে বাংলাদেশের নাকি সংবিধানে রিভলিউশনারি ব্যাপার ঘটে গেছে, সুতরাং এখানে কিছু কিছু না মানলেও চলে। তো এই না মানলেও যদি চলে, সেই সব দেশের পরিণতি আমি একটা প্রোগ্রামে হুঁশিয়ার করে দিয়েছি। তাদের পরিণতি বড়জোর মায়ানমারের মতন হতে পারে। মায়ানমার একটা দেশ, যেটাকে যদি কেউ দেশ বলে তাহলে সে নিজের সাথেই বিট্রে করবে। বা শ্রীলঙ্কা হতে পারে, বা নেপাল হতে পারে, যে দেশের সাংবিধানিকতা স্টেবল না। ভেনিজুয়েলা হতে পারে, যেখানে অটোক্র্যাটিক লিগালিজমের উপস্থিতি রয়েছে। তো শেখ হাসিনার আমলে আমি আপনার 100টা গণমুখী আইনের নাম বলতে পারবো, যদিও পার্লামেন্ট দুর্বল ছিল। কিন্তু এই 1.5 বছরে প্রত্যেকটা আইনই হচ্ছে আপনার অটোক্র্যাটিক লিগালিজমের চূড়ান্ত উদাহরণ, যেখানে মানুষের সাথে আলাপ না করেই, গণমানুষের সাথে আলাপ না করে সংবিধান, তারপরে বড় বড় আইনে হাত দেওয়া হয়েছে, বড় বড় চুক্তি করা হয়েছে, এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ করে এরকম সব গুরুত্বপূর্ণ ডিসিশন না হয়েছে। সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যদি বাংলাদেশের ভবিষ্যৎকে সুস্থিত করতে হয়, বিএনপি শুড অ্যাক্ট রেসপন্সিবলি। অনেক ধন্যবাদ। আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট বিষয় আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই। এই যে শিশির মনির, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল, ওনার সহসাথী, সবার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি, টাকা নিয়ে কাজ করা, এগুলো মানে অ্যালিগেশনস আসছে। সেক্ষেত্রে এই যে শিশির মনির এবং আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছিলেন, সেখানেও তো একটা বোঝা যাচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা একটা টাকা পয়সার দেয়ার নেয়ার ব্যাপারটাও উঠে আসতেছে, এরকমও পড়ছিলাম। তো সেক্ষেত্রে কমন। এই রাজসাক্ষীটার কি হবে? মানে এই যে একটা একটা রায় হলো, একটা এই ভদ্রলোককে, আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা হলো, এইটা একটু আই জাস্ট ডোন্ট নো, একটু ইউ বলবেন? উইল নো দ্য হিস্ট্রি। আপনি এক সময় জানতে পারবেন যে আব্দুল্লাহ আল মামুন কেঁদে কেটে বলবে যে আম্মা আমারে, আমি এর কিছু জোর জানি না, করে। আমারে জোর করে এইভাবে ই করা হয়েছে। ইউ উইল নো দিস হিস্ট্রি, ইউ নেভার নো। আর সে যদি বলেও থাকে, আইনের দৃষ্টিতে এটা এইভাবে যে প্রসেস মেনটেন করা দরকার সেটা করা হয়নি, করবোরেট করা হয়নি। ইচ অ্যান্ড এভরিথিং একে অপরের সাথে জড়িত। আপনি 10ই ফেব্রুয়ারি, এই যে এই 10 তারিখে, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার 7 দিন আগে, ইউনুস একটা আইন জারি করে নিজেকে ভিভিআইপি হিসেবে করায় নিয়ে গেছে 1 বছরের প্রোটেকশন। প্রোটেকশন ওনার সমস্ত, হ্যাঁ, এখন দেখলাম। কি মানুষের এটা প্রশ্ন ওঠে না কেন? অথচ জাতির জনকের পরিবারের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা করাতে কত সমালোচনা, তাই না? আপনি রায়ের কথা বলছেন, এই যে যে রায় দিয়েছিল শেখ হাসিনার 17 তারিখে না, 13 তারিখ হলো লাস্ট কার্য দিবস কোর্টের। 1 সপ্তাহের মধ্যে 400 পেজের বেশি জাজমেন্ট লিখছে। কে লিখছে? ওর একটা পয়েন্ট লিখতে 2 বছর পড়াশোনা করতে হবে এই জাজ সাহেবদের। একটা পয়েন্ট, মানে একটা যুক্তির যে আইনি মাত্রিকতা। এই জাজমেন্ট প্রকাশিত হয়েছে 2-3 মাস পরে, ওকেও পড়েও দেখে না। এবং তার বিরুদ্ধে যে আপিল হবে, সেই আপিলের বিধানও কেউ গুরুত্ব দেয় না। যখন আবার মনে পড়বে তখন আবার আপিল করে। এবং এই আপিলের তো কোনো গুরুত্ব নাই, কেননা অনুপস্থিত ব্যক্তি আবার আপিল করতে পারে না। তো আপনি সবই হচ্ছে জোড়াতালি লাগানো একটা ব্যাপার, গোজামিল। গোজামিল। এখন আপনার প্রোগ্রাম শেষ না হয়ে গেলে আমি একটা প্যারা এক জায়গা থেকে পড়ে শোনাই। প্লিজ প্লিজ, আপনি বলেন। এটা বলছে যে আখতারুজ্জামান আজাদ নামে আমাদের অনুজ, এ যুগের খুব সমসাময়িক খুব বিখ্যাত কবি, আসিফ নজরুল বিষয়ে একটা অনেক লেখা লিখেছেন তিনি। কিন্তু আজকে একটা পোস্টে তার একটা প্যারাগ্রাফ আমি পড়ে শোনাচ্ছি। আসিফ নজরুলের ব্যাপারে আখতারুজ্জামান আজাদ লিখে, ধ্রুপদী ধাপ্পাবাজ আসিফ নজরুল কারওয়ান বাজারে আরো বলেছেন, দানবীয় শক্তির উন্মত্ততা, নিষ্ঠুরতা কত ভয়াবহ হতে পারে সেটা অনেকদিন ভেবেছি, কিন্তু আজকে এসে দেখলাম আমার সমস্ত ভাবনাকেও ছাড়িয়ে গেছে। মানুষ কত ভয়াবহ, জঘন্য হতে পারে, কত ডিভাস্টেটিং হতে পারে, সেটির একটা জীবন্ত উদাহরণ হয়ে থাকলো প্রথম আলোর এই ভবনটা। আসিফ নজরুল এখন দানবীয় শক্তির কথা বলছেন,
কিন্তু পুরো একটা জীবন জুড়ে আসিফ নজরুল এই দানবীয় শক্তির পক্ষেই তো কাজ করলেন, এদেরকেই আজীবন এন্ডোর্স করলেন এবং সর্বাত্মকভাবে পৃষ্ঠপোষকতা দিলেন। অন্তর মাচাদো সরকারের সাথে সম্পৃক্ত প্রত্যেকেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষক। আসিফ নজরুলরা ক্ষমতায় গিয়েছিলেনই এই দানবীয় শক্তির উপর ভর করে। ক্ষমতায় গিয়ে তোষণ করেছেন এই দানবীয় শক্তিকে। আসিফ নজরুলদের ক্ষমতায় টিকিয়েও রেখেছিল এই দানবীয় শক্তি। তাহলে প্রথম আলোতে গিয়ে বলছে যে এই দানবীয় শক্তি নাকি আপনার এটা ভেঙে ফেলেছে, প্রথম আলো নাকি সেখান থেকে দাঁড়িয়েছে এবং তিনি হচ্ছেন প্রথম আলোর লেখক। কতটা মানে আত্মপ্রবঞ্চনা হলে যে নিজে সরকারের থেকে রক্ষা করতে পারে নাই, সেখানে গিয়ে আবার বলছেন যে কারা করেছে নাম না নিয়ে বলছেন যে এটা একটা প্রতিক্রিয়াশীল শক্তি, অথচ তাদের সমর্থনেই সে সরকার গঠন করে, সে তাদেরই লোক এবং সে তার অংশ। একটা দায় মুক্তি আইন করে রেখেছে, তার প্রত্যেকটা লাইনে প্রতারণা। আমি আর একটা অনুষ্ঠানে দেখিয়েছি। এবং নিজেকে জুলাই যোদ্ধা বা জুলাই পার্টিসিপেন্ট, ইংরেজি শব্দ হয় জুলাই পার্টিসিপেন্ট আর জুলাই অংশগ্রহণকারী, সেখানে কিন্তু শুধু ছাত্র না, এই যে যে শিক্ষক নামের যেগুলো এখানে যুক্ত হয়েছিল, এরাও কিন্তু নিজেদেরকে দায়মুক্ত করে নিয়েছে। এই এই জুলাই চার্টার তারা গণভোটে কেন দিয়েছে? গণভোটে দিয়েছে কারণ সেখানে লেখা আছে জুলাই চার্টারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। তার মানে ওর অধীনে তারা যে সকল কাজ করেছে, নিজেদেরকে তারা দায়মুক্ত করে নিতে চায়। তো এই দায়মুক্তি কি কখনোই টেকবে? আজ হোক কাল হোক আপনাকে উত্তর দিতে হবে না? হবে। মানুষজন কি সারা জীবনই আপনাকে মাথায় করে রাখবে? আপনি যদি সুশাসন দিতে না পারেন, আপনাকে ঘাড় ধরে নামাবে। বাংলাদেশ চালানো অত সোজা না। একদম বাংলাদেশ চালানো অত সোজা না। আর বাংলাদেশের মানুষ আমার মনে হয় দিন শেষে এত বোঝে না, এটা ঠিক না। ওরা সব বোঝে আমার মনে হয়। বাংলাদেশের একদম। মানুষ জানে এখন নির্বাচনে তো আসলে কোনো উম, মার্কা ছিল না। হ্যাঁ, বিএনপিকেই পছন্দ করতে হতো। যে কয়টা ভোটই পড়েছে, যত পার্সেন্ট ভোটই পড়েছে, সেটা নিয়েও আলোচনা তর্ক বিতর্ক আছে। চয়েস তো ছিল না। চয়েসগুলো বন্ধ করার জন্য এই যে এতক্ষণ আপনি আলোচনাটা করলেন যে কিভাবে তারা আসলে শেখ হাসিনা নামে কেস, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা, নানাবিধ প্রক্রিয়াগুলোতে গিয়ে তারা নির্বাচনটা গিয়েছে, এটা খুবই সুচারুভাবে একটা কাজ করেছে। কিন্তু তারপরেও আমি মনে করি বিচার, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবেই হবে, আজ হোক কাল হোক। এবং আপনি একজন বিচার আইনের শিক্ষক, আপনার কথা আর আমি আমি শিওর যে আপনি, আপনার সবচেয়ে ভালো বিষয়টা কি জানেন মাসুম ভাই, মানে ভালো লাগে আমাদের দর্শকদের, সেটা হচ্ছে আপনি আইন, ম্যাথস এগুলো একটু জটিল জটিল বিষয়, কিন্তু এই আইন বিষয়টাকে না আপনি খুব গল্পের মতো করে সহজ সরল করে আমাদেরকে বোঝান। এইটাই সবার থেকে আপনাকে আলাদা করে একজন আইনের শিক্ষক হিসেবে, যে আমরা না, আমার জটিল, আমার হ্যাঁ। কথাটা কি আপাস, কথাটা হলো যে জুলাই ঘটনা আমাদের উম সবার মনে ব্যাপক অভিঘাত সৃষ্টি করেছে। এখন সেই অভিঘাতে আপনি আহ, যা তা করে যা তা করে আপনি যে কোনো একটা বিচার অনুষ্ঠান করবেন, এটা হতে পারে না। আমাদের দেশে আইন পাঠ, আমাদের ছাত্ররা যে আইন পাঠ করছে, তারা এই 1 বছরে আপনি আমাকে বলেন তো কোন সংবিধানটা পড়লো? এই 1.5 বছরে যারা বেরোলো, সংবিধান তো স্থগিত ছিল, কাজ তো করে নাই। তাহলে তারা কি সংবিধান পড়ে বেরিয়ে উকিল হবে, জজ হবে? তারা যে ভবিষ্যতে যে জাজমেন্ট দেবে বা যে আদালতে যাবে, তারা তাদের মধ্যে কি সংবিধানের প্রতি মায়া কাজ করবে? কারণ এই 1.5 বছরে তারা সংবিধান পড়ে নাই। এবং আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা, আদিলুর রহমান, ফরিদা আক্তার, এরা নাকি আইনের ছাত্র। তারা কি বলল এই সরকারে থাইকা এত বছর ধরে? একজন সাংবাদিকও নির্যাতিত হয় নাই। মানবাধিকার মানে মবতন্ত্রের ইনস্টিটিউশনালাইজেশন পৃথিবীর ইতিহাসে এরকম, মানে আইনহীনতাকে নির্লজ্জভাবে বৈধতা দেওয়া, এমনটি ঘটে নাই। তো এইটাই যে আমার কাছে বড় প্রশ্ন আইনের শিক্ষক হিসেবে, যে গত 1.5 বছর আইনের বিশ্ববিদ্যালয়গুলোতে বা ডিপার্টমেন্টগুলোতে আমরা কি পড়ালাম? এই বাচ্চারা যে বেরোবে, এরা সংবিধানের কোন শিক্ষা নিয়ে বড় হলো আমাকে বলেন তো?
এবং এখন জামাতের 70-80টা এমপি যারা সংবিধান মানে না, যাদের এমপি পদ নাই, এই যে তারা যে শপথ নিল দুইটা, তাদের তো এমপি পদ নাই, বা এই এই প্রশ্নে সুরাহা না করে তাদের সংবিধান সংসদেই বসা উচিত না। কারণ আপনি যদি সংবিধান রক্ষা করার শপথ নিয়ে সেটাকে আবার পুনরায় লিখনের শপথ নেন, তাহলে তো আপনি আর এমপি থাকলেন না। তো সেই তারা যে কার্যক্রম করে প্রত্যেকটা অবৈধ হবে। একদম। আসলে মানে যে প্রক্রিয়াতে এই বিচারটা তারা করলো, এটাতে আসলে জুলাইতে যারা যারা নিহত হয়েছে তাদের জন্য, তাদের প্রতি অবিচার করলো। জুলাইয়ের পুরো ঘটনাটাকে ব্যবহার করে এই আসিফ নজরুল গং এরা ক্ষমতায় গেল, গিয়ে যে প্রক্রিয়ায় একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করলো, বা সেটাতে আসলে তারা মানে ব্যক্তির প্রতি সহিংসতা প্রতিহিংসা দেখাতে গিয়ে জুলাইতে যারা মারা গেছে তাদের প্রতিও তো অন্যায় করলো। পুলিশ ভাইদের মানে সবার, ছাত্র বলেন, মহিলা পুরুষ পুলিশ, সবাই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এটাও তো বলা যায়, তাই তো? একদম, একদম হচ্ছে। এবং একটা অন্যায় আর একটা অন্যায়কে নিয়ে আসে। আপনি আমাকে বলেন যে বর্তমানকালে ঘটে যাওয়া বা 18 মাসে ঘটে যাওয়া অন্যায়গুলো, এই অন্যায়গুলোকে কি আগের অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায়? জেলের মধ্যে যে সীমাহীন হত্যাকাণ্ডগুলো হচ্ছে, পরশুদিনও হলো একজন। পরশুদিনও হলো, এগুলো কি কোনো আইনের শাসনে পড়ে? এটা তো ইটস নট অ্যাকসেপ্টেবল। দিস ইজ নট মাই ড্রিমড মাদারল্যান্ড। এটা আমার স্বপ্নের স্বাধীন দেশ নয়, তাই না? এই বদ্ধ ভূমি একদিন স্বদেশ ছিল। অনেক ধন্যবাদ মাসুম ভাই, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। আপনি 2 লাইন আমাদেরকে একটু আবৃত্তি করে শোনান, তারপর আমি চলে যাব, দর্শকদের কাছে বিদায় নিয়ে নিব। একটু আজিকার একটু করে শোনান। আজিকার বসন্তের এই বটমূলে সমবেত মানুষেরা সাক্ষী থাকুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, না ফোটা কৃষ্ণচূড়ার অপ্রস্তুত ভগ্ন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আমি আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে সেই গোলাপের কথা রাখলাম, সেই পলাশের কথা রাখলাম, সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। অনেক ধন্যবাদ মাসুম ভাই। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে। শুধু দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, আমার এই শোটি যখন চলবে আপনারা জানাবেন। আমি মাসুম ভাইয়ের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করবো, এবং উনি নিশ্চয়ই আমাদেরকে আবারও সময় দিবেন। আপনারা ভালো থাকবেন। চলুন দেশকে ভালোবাসি এবং আইন মেনে চলি, এবং মানে চোখ বুজে সবকিছু মেনে না নিয়ে নিজেকে প্রশ্ন করি, যুক্তি দাঁড় করাই, তারপর কোনো স্টেটমেন্ট দেই। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন।